ওয়েলকাম টু রাইসমার্ট বাংলা। আমি কল্যাণ স্যার। আজকে তোমাদের জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর একটা ক্লাস আমি নেব। তো সামনে একটু কথাকে বলে নিই, সামনে অনেকগুলো এক্সামস রয়েছে, যেমন WBCS রয়েছে, পিএসসি মিসলেনিয়াস, ফুড এসআই, ক্লার্কশিপ প্লাস অল সেন্ট্রাল। তো এই সমস্ত পরীক্ষাগুলো তোমাদের যে সামনে আসতে চলেছে সেগুলো তোমাদের পাখির চোখ হওয়া উচিত। তো জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এখন ডিসাইড ফ্যাক্টর। তুমি একটা কারেন্ট অ্যাফেয়ার্স যতগুলো রাইট করতে পারবে, একটা জিকে যতগুলো রাইট করতে পারবে, তোমার কিন্তু তত বেনিফিট। তো আমি তোমাদের আজকে টপিক ওয়াইজ কিছু জিনিস করাবো। তো আজকের যেটা প্রধান টপিক রেখেছি দেখতে পাচ্ছ তোমরা, অ্যাওয়ার্ডস। তো অ্যাওয়ার্ডস হচ্ছে চাকরির পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক। তো কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে দুটোতেই অ্যাওয়ার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের মেনলি রেখেছি আমি জিকের ওপর বিভিন্ন কোয়েশ্চেন রেখেছি, কারণ বলছি কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু তো অনেক চেঞ্জ হয়ে গেছে। তো একটা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পড়তে পড়তে তার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ জিকেটা না জানলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। কেন বলছি, সাপোজ বলছি সেন্ট্রালের ক্ষেত্রে বিশেষ করে বলছি, তোমাকে 4টে অপশান দিয়ে দেবে, দিয়ে বলবে কোন তথ্যটি ভুল তথ্য দেওয়া আছে। তো তার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিল সেখানে একটা অপশান, বাকিগুলো কিন্তু জিকে থেকে দিয়ে দিল। তো তার জন্য কিন্তু বারবার বলছি ব্যাকগ্রাউন্ডটা চেনার কিন্তু চেষ্টা করবে। ওকে, তো লেট স্টার্ট। আমরা সময় নষ্ট না করে স্টার্ট করি কোয়েশ্চেন আনসার। চলো দেখি, প্রথম তোমাদের কোয়েশ্চেন রয়েছে, দেখো যে ভারতরত্ন ওয়াজ ফার্স্ট অ্যাওয়ার্ডেড ইন হুইচ ইয়ার। তার আগে একটু বলে রাখি যে ভারতরত্ন হচ্ছে কি ভারতবর্ষের হাইয়েস্ট সিভিলিয়ান অনার। ভারতরত্ন কি ভারতবর্ষের হাইয়েস্ট সিভিলিয়ান অনার, অর্থাৎ এই ভারতরত্ন পুরস্কার কবে প্রথম দেওয়া হয়েছে, তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো আনসার আমি বলে দিচ্ছি 1954, 1954 সালে প্রথম ভারতরত্ন দেওয়া হয়। এবং কি বলেছি আমি এর সাথে সাথে দেখো পয়েন্টগুলো কিন্তু নোট করবে, সবসময় একটু লেখালেখির চেষ্টা করবে বিষয়গুলো। তো ভারতরত্ন কি বললাম, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এটা তোমাদের প্রথম জানতে পারলাম আমরা, সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এবার বলে রাখি ভারতরত্ন পুরস্কারে কোনো ক্যাশ টাকা দেওয়া হয় না, ঠিক আছে, কোনো মানিটারি গ্র্যান্ট কিন্তু দেওয়া হয় না। কি দেওয়া হয়, একটা পিপল লিভ দেওয়া হয়। একটি কোয়েশ্চেন এসেছিল পরীক্ষায় যে ভারতরত্ন যে পিপল লিভটা দেওয়া হয় তাতে কোন মেটাল যুক্ত নয়, এর একটা কোয়েশ্চেন দিয়েছিল। তো যে পিপল লিভটা দেওয়া হয়, আমি জাস্ট আঁকার চেষ্টা করছি। তো যে পিপল লিভ দেওয়া হয় তাতে কি কি থাকে বলে রাখি, ব্রোঞ্জ থাকে, গোল্ড থাকে, আর থাকে কি প্ল্যাটিনাম, আমি PLT লিখলাম। এই 3টে মেটাল কিন্তু এর মধ্যে থাকে। তাহলে কোন মেটাল, তোমাকে যেরকম অপশান দেখবে যে এর বাইরে তুমি যেটা দেখবে সেটা তোমার থাকে না। তো আবার বলে রাখলাম এই যে ব্রোঞ্জ, গোল্ড, প্ল্যাটিনাম, এই 3টি ধাতু কিন্তু এই যে পিপল লিভটা দেওয়া হয় তাতে। কারণ বলে রাখি, আবার বলছি, কোনো মানিটারি গ্র্যান্ট কিন্তু দেওয়া হয় না। আর একটা কোয়েশ্চেন পরীক্ষায় এসেছিলো, এটাও সেন্ট্রালের পরীক্ষায়, যে ভারতরত্ন যে পুরস্কার দেওয়া হবে তার প্রমোশনটা যে দিচ্ছে এটা প্রাইম মিনিস্টার যে পাঠাচ্ছে প্রেসিডেন্টের কাছে। ওকে, তো যে সার্টিফিকেট, এই পুরস্কারের সাথে একটা সার্টিফিকেট দেওয়া থাকে, সেই সার্টিফিকেটে কার সাইন থাকে, অর্থাৎ ভারতরত্ন পুরস্কারে যে সার্টিফিকেট দেওয়া হয় তাতে কার সাইন থাকে, তখন কিন্তু আনসার হবে কি প্রেসিডেন্টের সাইন থাকে। ওকে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সাইন থাকে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখো, আমরা পড়তে গিয়ে কি ভারতরত্ন প্রথম কে পেয়েছে, লাস্ট কে পেয়েছে, মাঝখানে কে পেয়েছে, অনেক কিছু আমরা পড়ি, কিন্তু এই জায়গাগুলো কিন্তু একটু মেনটেন করতে হবে। ক্লিয়ার? তো ভারতরত্নের যে পুরস্কার দেওয়া হয় তার যে সার্টিফিকেট তাতে প্রেসিডেন্টের সাইন থাকে। এটা একটা তথ্য পেলাম। তথ্যগুলো কোনো আমি মুখে বলছি, তোমরা কিন্তু নোট ডাউন করবে। আর আনসার আমি বলে দিয়েছি 1954 দেওয়া হয়। আর কি কোয়েশ্চেন, এবার প্রথম কে পেয়েছেন সেগুলো আমরা আস্তে আস্তে বিভিন্ন পরীক্ষার জন্য আলোচনা করব। তো প্রথম তো 1954 পেয়েছে, কে কে পেয়েছে, চক্রবর্তী রাজা গোপালাচারী, আমি সি রাজা গোপালাচারী। ওকে, আর কে পেয়েছেন, CV রমন, ফার্স্ট যিনি পেয়েছেন CV রমন, ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী, CV রমন, আর কে বলবে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, এই হচ্ছে প্রথম ভারতরত্ন উইনার। ঠিক আছে, এবার আমরা বিভিন্ন রকমভাবে আরও কোয়েশ্চেন, আমরা একটা ক্লাসে তো অ্যাওয়ার্ডের সব কোয়েশ্চেন নয়, তোমার যদি বলে প্রথম পস্থমাস লিখে পেয়েছেন,
আমি হয়তো পরবর্তী কোয়েশ্চেনে থাকবে প্রথম মহিলা হিসাবে কে পেয়েছেন, এগুলো কিন্তু আমি অন্যান্য কোয়েশ্চেন করাতে করাতে আমরা আলোচনা করব। জাস্ট আমরা ভারতরত্ন দিয়ে জাস্ট শুরু করলাম, প্রথম কে পেয়েছেন, কি দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া ছিল এইটুকুন আমরা চেক করলাম। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই, অনেক কোয়েশ্চেন রয়েছে সলভ করতে হবে। ওকে, দেখো পরবর্তীকালে দেখো সরস্বতী সম্মান, এটা প্রথম কত সালে দেওয়া হয়? ভালো কথা, খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাওয়ার্ড সরস্বতী সম্মান। আমি আগে আনসারটা বলি, সরস্বতী কবে দেওয়া ছিল? 1991। এক সেকেন্ড, সরি। তো সরস্বতী সম্মান আনসার কি? 1991, 1991 সালে সরস্বতী সম্মান প্রথম দেওয়া হয়। ভালো কথা। এই ধরনের কোয়েশ্চেন করতে গেলে সবসময় কতগুলো কথা মনে রাখবে। প্রথম হচ্ছে দেখো সরস্বতী সম্মান কত সালে দেওয়া হয়, আমরা উত্তর পেয়েছি, সঙ্গে সঙ্গে মাথায় রাখবে যে কে দেয়, যে এই পুরস্কারটা কে দেয়। চলো নোট ডাউন করি আমরা তাহলে। গিভেন বাই, পুরস্কারটা কে দেয়? গিভেন বাই, লিখলাম কে কে বিড়লা ফাউন্ডেশন। কে দিচ্ছে? কে কে বিড়লা ফাউন্ডেশন এই পুরস্কার দেয়। ভালো কথা। এবার কেন দেয়? স্যার গিভেন ফর, কেন দিচ্ছে পুরস্কারটা সঙ্গে সঙ্গে জানতে হবে। গিভেন ফর কেন দেয়? যে বলে রাখি, এই পুরস্কারটা আমাদের যে 22টা সাংবিধানিক ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে অনবদ্য অবদানের জন্য একজন রাইটারকে প্রতি বছর দেওয়া হয়। তাহলে কি বললাম? ওয়ান রাইটার, ঠিক আছে, একজন রাইটারকে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? তাকে কিসে লিখতে হচ্ছে? 22 যে কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ, 22টি যে সাংবিধানিক ভাষা, তার যে কোনো একটি ভাষায় যে তিনি যে অবদান রেখেছেন তার জন্য এই পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, এবার বলছো কোনো একটা পুরস্কার দিতে গেলে একটা প্রাইজ ভ্যালু থাকে। এখন বলে রাখি স্যার, সব প্রাইজের কি প্রাইজ ভ্যালু করতে হবে? না, যেহেতু এটা একটা অনেক বড় পুরস্কার, দেখতে পাচ্ছ 22টা সাংবিধানিক ভাষার জন্য দেওয়া হচ্ছে, সুতরাং এর প্রেজেন্ট প্রাইজ ভ্যালুটা কিন্তু করে রাখতে হবে। ওকে, তো আজ প্রেজেন্ট প্রাইজ ভ্যালু কত বা রিওয়ার্ডস কত? কত? রুপিস 15 লাখ, 15 লক্ষ টাকা। ঠিক আছে, রুপিস 15, এগুলো কিন্তু নোট ডাউন করো সঙ্গে সঙ্গে। কেন বলছি? আজকে আমি একটা প্রশ্ন দিয়ে বলছি যে সরস্বতী সম্মান কবে দেওয়া হয়, তোমাকে পরীক্ষায় দিল যে কোন তথ্যটি সরস্বতী সম্মান সম্বন্ধে ভুল তথ্য দেওয়া আছে। এই ভুলগুলোর জন্য কিন্তু এই জিকেগুলো কিন্তু তোমাকে মাস্ট বি নোটেড। এবং লাস্ট পয়েন্ট সঙ্গে সঙ্গে দেখবে যে লাস্ট কে পেয়েছেন। এই ধরনের পুরস্কারগুলো ভারতরত্ন এখন অ্যানাউন্সড হয়নি, আমি বলিনি, কিন্তু এই ধরনের পুরস্কারগুলো লাস্ট কে পেয়েছে। এবার বলি, অনেকে জানে 23-তে দেওয়া হয়েছে। বলে রাখি 23-তে অবশ্যই অনেক জায়গায় আমরা পড়ি 23, কিন্তু কত সালের জন্য দেওয়া হচ্ছে? দ্যাট ইজ 22। কোভিডের জন্য একটু কিন্তু ব্যাপারগুলো একটু পিছিয়ে গেছে। তো 22-এরটা 23-তে দেওয়া হয়েছে। তো 22-তে কে পেয়েছেন? খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স। আমাকে যদি বলে সরস্বতী সম্মান 2022-23 কাকে দেওয়া হয়েছে, তো লিখবো কি? শিবাশঙ্করী। শিবাশঙ্করী, ওনাকে দেওয়া হয়েছে। ওয়েল, তো এনাকে দেওয়া হলো। তাহলে স্যার 22টি সাংবিধানিক ভাষার মধ্যে উনি কোন ল্যাঙ্গুয়েজে লিখেছেন? ওকে, তাহলে এটাও দিতে পারে। কোন ল্যাঙ্গুয়েজ? সঙ্গে সঙ্গে আমরা জানবো কি? তামিল ল্যাঙ্গুয়েজ। ওকে, তামিল ভাষায় এটা লেখালেখি করেছেন। এবার নির্দিষ্ট একটা লেখার জন্য দেখো তামিল ভাষায় কি লিখেছে, এটা তো খুব টাফ, আমি উচ্চারণ নাও করতে পারি, ঠিক আছে, মজার চলে। তো কিন্তু এটা কিন্তু সোজা, এই লেখাটা কিন্তু সেন্ট্রালে দিতে পারেন যে কোন লেখার জন্য এই উনি সরস্বতী সম্মান পেয়েছেন। তো কোন লেখার জন্য একটু বলে রাখি, ওনার যে লেখাটা লিখে রাখো, সূর্য বংশম, সূর্যা বংশম। ওকে, সূর্যা বংশম, এটা লেখার জন্য পেয়েছে। তাহলে কি কি পেলাম? সরস্বতী সম্মান প্রথম দেওয়া হলো কবে? 1991, এটা একটা তথ্য পেলাম। কে দেয়? গিভেন বাই কে কে বিড়লা ফাউন্ডেশন, এটা একটা তথ্য পেলাম। গিভেন ফর, যে কোনো একজন রাইটারকে প্রতি বছর একজনকেই দেওয়া হয়। তাকে কিসে লিখতে হচ্ছে? 22 কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজে অনবদ্য যে অবদান তার জন্য দেওয়া হচ্ছে। ওয়েল স্যার, কত প্রাইজ ভ্যালু? 15 লাখ প্রাইজ ভ্যালু। ওকে স্যার, কত কে পেয়েছে? 2022। এবার 22-23 বছর দিতে পারে। তো 22-তে কে পেলেন? শিবশঙ্করী পেলেন। ওকে, শিবশঙ্করী জি বলেও দিতে পারো, খুব ভালো হয় তাহলে, রাইটারের পুরো নাম শিবশঙ্করী জি। কোন ভাষায় পেয়েছেন? তামিল ল্যাঙ্গুয়েজে পেয়েছেন। ওয়েল, কোন লেখার জন্য পেয়েছেন? সূর্যা বংশম। ওকে, অল ক্লিয়ার অ্যাবাউট আই থিঙ্ক। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। খুব গুরুত্বপূর্ণ একটি পুরস্কার দেখতে পাচ্ছ, পুলিৎজার প্রাইজ। ঠিক আছে, পুলিৎজার প্রাইজ, এটা কত সালে প্রথম দেওয়া হয়েছে? খুব
পরীক্ষায় আসে পুলিৎজার প্রাইজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড। তো পুলিৎজার প্রাইজ আমি আগে বলি, উত্তরটা বলি, 1917 সালে এই পুরস্কার দেওয়া হয়। ওকে, চলো আমরা এবার আলোচনায় আসি। আমি শিখিয়ে দিয়েছি যে অ্যাওয়ার্ড কী করে পড়তে হয়, তাহলে আজকে আমরা সালটা পড়লাম। দুদিন পর কী বলবে, কে কে পেয়েছেন, কিন পেয়েছেন, অনেক কিছু ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, কোনটা তথ্যটা ভুল আছে, এই তথ্য সবসময় জিকে পড়ার একটা বলে দিচ্ছি গল্প। কোনো এমসিকিউকে পড়তে করার ধরন হচ্ছে এটা, খালি টিক দিলে হবে না। এমসিকিউ পড়তে গেলে আবার বলছি তার ডিটেলসটা কিন্তু ব্যাকেটে রাখতে হবে। যে কোনো এখানে 4টা অপশান থেকেও কিন্তু করা যায়, তো আমরা শর্ট পিরিয়ডে আমরা এভাবেই করব। তো পুলিৎজার প্রাইজ কত সালে দেওয়া হয়? 1917 সালে, তাই তো? বলে রাখি এই পুরস্কারটা কি, জোসেফ পুলিৎজার, আমি যে নামটা বলছি জোসেফ পুলিৎজার, এনার নামে এই পুরস্কারটা দেওয়া স্টার্ট হয়, ঠিক আছে? এই যে এখান থেকেই নামটা এসছে, জোসেফ পুলিৎজার। এই পুরস্কারের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কেন দেওয়া হয়, ঠিক আছে? মানে কোন কোন সাবজেক্টে দেওয়া, এটা খুব পরীক্ষায় আসে যে পুলিৎজার প্রাইজ গিভেন অন হুইচ সাবজেক্টস। ওকে, তো আমি যদি সাবজেক্টকে ছোট করে লিখি, সাবজেক্ট বলতে এখানে বলে রাখি নাম্বার 1 হচ্ছে জার্নালিজম। আফটার দ্যাট থাকবে কি লিটারেচার, আমি LIT ডট দিয়ে দিলাম, লিটারেচার। আর একটা থাকে কি, অনেকেই জানে না যে পুলিৎজার প্রাইজ যে মিউজিকেও দেওয়া হয়। ওকে, তাহলে হুইচ সাবজেক্ট, জার্নালিজম, লিটারেচার, মিউজিক। যখন কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানাউন্সড হবে বলে রাখি, তখন দেখবে জার্নালিজম হয়তো 20 জন 25 জন পেয়ে বসে আছেন। কেন বলে রাখি, আমি সাপোজ বলছি জার্নালিজমের মধ্যে আরও সাব ক্যাটেগরি যুক্ত আছে। কীরকম? ন্যাশনাল রিপোর্টিং হতে পারে, ইন্টারন্যাশনাল রিপোর্টিং হতে পারে, লোকাল রিপোর্টিং হতে পারে, বেস্ট ব্রেকিং নিউজ হতে পারে, বেস্ট ফটোগ্রাফি হতে পারে, বিভিন্ন ক্যাটেগরি। তো এরকম সবাই পাবে। এরকম লিটারেচারের ক্যাটেগরি আছে, যেটা পরীক্ষায় জানতে চাই। কারেন্ট অ্যাফেয়ার্স বেরোলে আমরা তো জানতে পারবো, কারেন্ট অ্যাফেয়ার্স এখন এটা রিলিজড হয়নি, কে কে পেয়েছেন ওটা ছোটো করে দেবো। কিন্তু লিটারেচারের ক্যাটেগরি কী কী, এগুলো একটু পরীক্ষায় জানতে চায় যে লিটারেচারের কোন ক্যাটেগরিগুলোয় দেওয়া যায়। লিটারেচার বলতে কি, ফিকশান, ঠিক আছে? ফিকশান মানে যেটা কাল্পনিক কাহিনী নিয়ে লেখা কোনো লিটারেচার, তাকে বলা হয় ফিকশান। ওয়েল, তাহলে চলে আসবে কি নন ফিকশান। ওকে, বাস্তব নিয়ে কোনো লেখালেখি করছি তার জন্য। চলে আসবে কি পোয়েট্রি, হলো কাব্যগ্রন্থ নিয়ে কোনো লেখালেখির জন্য পেতে পারেন। তারপর চলে আসবে কি হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস সংক্রান্ত কোনো লেখালেখি সেখানে চলে আসতে পারে, হলো। আচ্ছা, নেক্সট দেখো, আমি বলছি কি ড্রামা, মানে কোনো নাটক সংক্রান্ত বিষয় লিখছি তার জন্য পেতে পারেন। আবার কি পেতে পারে, বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি, তার জন্য পেতে পারেন। ওকে, এই ক্যাটেগরিগুলো কিন্তু প্রত্যেকে পায়, আলাদা আলাদা করে ব্যক্তি পায়। তোমাকে যদি বলে পুলিৎজার প্রাইজের লিটারেচারের কোন পার্টে দেওয়া হয় না, তো এরকম দিয়ে দিতে পারে। তো সেগুলো এখানে বাইরে তুমি যেরকম অপশান দেবে সেরকম, ঠিক আছে? তো এই ক্যাটেগরিগুলো, আর আলাদা হচ্ছে মিউজিকের ক্যাটেগরি। ওকে, যেহেতু আমরা ক্লাস করছি এখন, এটার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানাউন্সড হয়নি, একটা তথ্য কিন্তু পরীক্ষায় আসে, আমি একটু স্টার্ট মার্ক করে বলতে চাইছি। সেটা হচ্ছে প্রথম ভারতীয় হিসেবে পুলিৎজার প্রাইজ কে পেয়েছেন। এটা কিন্তু অনেকবার WBCS বলো, PSC মানে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় অনেকবার এসছে কোয়েশ্চেনটা, যে প্রথম ভারতীয় হিসাবে পুলিৎজার প্রাইজ কে পেয়েছেন। ওয়েল, পুরস্কারটা কবে দেওয়া ছিল? 1917 আমরা জানি। ওকে, প্রথম ভারতীয় হিসাবে দেওয়া হয় পায় কবে? 1937। ফার্স্ট ইন্ডিয়ান কে পাচ্ছেন পুলিৎজার প্রাইজ পাচ্ছেন? ফার্স্ট ইন্ডিয়ান কে? গোবিন্দ বিহারী লাল। বিহারী লাল, ঠিক আছে? গোবিন্দ বিহারী লাল প্রথম ভারতীয় হিসাবে পুলিৎজার প্রাইজ পাচ্ছেন 1937। ইয়ারটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু WBCS মেন্সে এসেছিল যে কত সালে ভারত থেকে প্রথম পুলিৎজার প্রাইজ পায়, 1937। ওয়েল, গোবিন্দ বিহারী লাল পেয়েছিলেন। আর একটা নাম, আচ্ছা উনি কোন ক্যাটেগরিতে স্যার? জার্নালিজম বলে রাখি, জার্নালিজমের কোন ক্যাটেগরি আর জানতে হবে না, আসবে না, চাপ নিতে হবে না, জার্নালিজমে পেয়েছেন। ক্লিয়ার? আরেকটি নাম আমি বলে রাখছি, ভারত থেকে দেয়, খুবই আসে পরীক্ষায়, ইনিও ভারতীয় হিসাবে পেয়েছিলেন পুলিৎজার প্রাইজ ইন 2000 সালে। 2000-এ পেয়েছিলেন কে? ঝুম্পা লাহিড়ী। কে? ঝুম্পা লাহিড়ী। ওকে,
ইনি ন্যাচারালি কোন কিসে লিটারেচারে পেয়েছেন। এবার লিটারেচারের কোন ক্যাটেগরি উনি পেয়েছিলেন কিন্তু ফিকশান। কোন ক্যাটেগরিতে পেয়েছিলেন? ফিকশান। ওকে, ফিকশানে পেয়েছিলেন। কোন ফিকশান লিখেছিলেন তাহলে একটা কোয়েশ্চেন আসতে পারে, তাই তো? কোন ফিকশান লিখেছিলেন? আমি লিখে দিচ্ছি ইন্টারপ্রিটার অফ ম্যালাডাইজ। ইন্টারপ্রিটার অফ ম্যালাডাইজ এই ফিকশান লেখার জন্য উনি পেয়েছিলেন। তোমাকে এমনি পরীক্ষা দিতে পারে ইন্টারপ্রিটার অফ ম্যালাডাইজ কার লেখা? ঝুম্পা লাহিড়ির লেখা। তোমাকে দিতে পারে ঝুম্পা লাহিড়ি কোন ফিকশানের জন্য পুলিৎজার প্রাইজ পেয়েছেন, তখনও কিন্তু আনসার হবে হচ্ছে কি ইন্টারপ্রিটার অফ ম্যালাডাইজ। ঝুম্পা লাহিড়ি রিসিভ পুলিৎজার প্রাইজ ইন হুইচ ইয়ার? ইন 2000। দেখো গল্প, একটা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে কত, আমি আজকে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে হাউ টু সলভ এমসিকিউ পেপার। ওকে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তোমরা যদি এইভাবে এমসিকিউ সলভ করতে থাকো দেখবে একটা বই হয়ে যাবে, নিজের খাতাটাই একটা বই, এর বাইরে কোশ্চেন আসতে পারে না। তুমি যদি ঠিকঠাক প্রসিডিওর, একদিনে তুমি সব অ্যাওয়ার্ড শেখাতে পারবো না, দ্যাট উইল দ্য প্রসিডিওর। ওকে, বোঝা গেল তো? আমরা এই কোয়েশ্চেন আশা করি সবাই বুঝতে পেরেছো, সব নোট ডাউন করে নেবে। জোসেফ পুলিৎজারের নামানুসারে দেওয়া হয়, ঠিক আছে? আর একটা বলে রাখি এখানে তথ্য, যে এই পুরস্কারটা কোথা থেকে দেওয়া হয়, গিভেন ফ্রম বলে রাখি, মানে স্পন্সর্ড বা প্রেজেন্টেশন কোথা থেকে হয় একটু লিখে রাখবে। কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক। ওকে, কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক থেকে এটা দেওয়া হয়। ক্লিয়ার? তো এগুলো আমরা জানতে পারলাম, আশা করি সব কটা বুঝতে পেরেছো এই তথ্য। চলে যাব পরবর্তী কোয়েশ্চেন। আবার একটা নতুন অ্যাওয়ার্ডে এসছি আমরা, অর্জুন অ্যাওয়ার্ড ফার্স্ট অ্যাওয়ার্ডেড ইন হুইচ ইয়ার? ওকে, আমি সব ইয়ার দিয়ে কেন রেখেছি তার কারণ হচ্ছে যাতে আমরা একটু ডিটেলসে পড়তে পারি। দেখো বিভিন্ন রকমভাবে তো আসতে পারে পুরস্কারগুলো, আমি সব তথ্য বলার চেষ্টা করছি। তো অর্জুন পুরস্কার একটা স্পোর্টসের খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাওয়ার্ড। তো এই অর্জুন পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল? তো কত সালে দেওয়া হয়েছিল? 1961। তোমরা অনেকেই পড়েছো, 1961 সালে দেওয়া হয়েছিল। খুব অল্প তথ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে এর মধ্যে, বলে রাখি। এটাকে ধরা হয় কি সেকেন্ড হাইয়েস্ট। আমি বলে রাখি এরকম কিন্তু কোয়েশ্চেনটা এসেছিল। সেকেন্ড হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড, মানে সিভিলিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। সিভিলিয়ান মানে যারা নাগরিক পেতে পারে তাকে সিভিলিয়ান বলছি। ওকে, সিভিলিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, এই যদি কোয়েশ্চেনটা আসে দ্যাট উইল আনসার উইল বি কি অর্জুন অ্যাওয়ার্ড। তাহলে ফার্স্টকে আমি পরবর্তীকালে এই সেটেতেই আছে, পরে আসছি। তো অর্জুন পুরস্কার সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া হুইচ ওয়াজ ফার্স্ট টাইম গিভেন ইন 1961। মিটে গেল, 1961 সালে দেওয়া হয়েছিল। কাদের দেওয়া হচ্ছে? যারা স্পোর্টস পার্সন, অর্থাৎ ভারতের যারা স্পোর্টস পার্সন, যারা অলিম্পিক, এশিয়ান গেমস, ন্যাশনাল গেমস, ইভেন ডিজেবল যারা স্পোর্টস পার্সন, তাদেরকেও এই পুরস্কার দেওয়া হয়। মজার জিনিস হচ্ছে একটা কোয়েশ্চেন আসে, এই অর্জুন পুরস্কারের প্রেজেন্ট প্রাইজ ভ্যালু কত? অর্জুন পুরস্কারের প্রেজেন্ট প্রাইজ ভ্যালু কত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলে রাখি প্রাইজ ভ্যালুতে প্রেজেন্ট আর প্রিভিয়াস আমি দুটো পয়েন্ট করলাম, দুটোই কিন্তু পরীক্ষায় আসতে পারে। প্রিভিয়াসে দিত কত, বেশি নয়, 5 লাখ দেওয়া হতো। আর এখন অর্জুন পুরস্কারের প্রাইজ ভ্যালু কত? 15 লাখ, 15 লক্ষ টাকা। আজকে স্যার 15 লক্ষ লেখালাম, কালকে আবার 20 লক্ষ হয়ে যেতে পারে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। বেশি আসে না এইগুলো, এবার এটার ওপর ডিপেন্ড অন কারেন্ট অ্যাফেয়ার্স বেরোবে, আমরা এটাকে পড়াশোনা করব। কজন? 2 জন, 3 জন, 5 জন, 10 জন, 12 জনও পেতে পারেন, 20 জনও পেতে পারেন। যখন পড়বো তখন কাদের নাম ইম্পর্টেন্ট আমরা পড়াশোনা করব। যদি পড়তে গেলে আগে জিকেটাকে জানতে হবে। তো যাই হোক, এইটাই এর মধ্যে কোয়েশ্চেন আছে যে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড, প্রেজেন্ট প্রাইজ ভ্যালু 15 লাখ, প্রিভিয়াস হচ্ছে 5 লাখ, 1961 প্রথম দেওয়া হয়েছিল। চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। দেখো আমি একটু আগেই বলেছিলাম যে ভারতরত্নের বিভিন্ন কোয়েশ্চেন আছে, আমরা পড়াশোনা করব যে হু ওয়াজ দ্য, আমি এগুলো কোশ্চেনগুলো এসছে পরীক্ষায়, তাই ভারতরত্ন অ্যাওয়ার্ডি অ্যাজ পস্থমাসলি, আমি বলেছি এরকম ফার্স্ট ইন্ডিয়ান আসবে, ফার্স্ট ওমেন আসবে, ফার্স্ট ফরেনার আসবে, বিভিন্ন রকম বলেছি। তো এই কোশ্চেন বহুবার এসছে কি প্রথম পস্থমাসলি মানে মরণোত্তর হিসাবে ভারতরত্ন কে পেয়েছেন? ওকে, প্রথম পস্থমাসলি হিসাবে। তো আমি আগে আনসার বলি, আনসার কি লাল বাহাদুর শাস্ত্রী। ওকে,
আনসার কি লাল বাহাদুর শাস্ত্রী, যে প্রথম পস্থমাসলি যিনি পস্থমাসলি মানে হচ্ছে মরণোত্তর, মারা যাবার পর। অনেকেই পেয়েছেন, প্রথম কে পেয়েছেন? আমি যদি অপশানগুলোকে খেয়ালে, আচ্ছা এটা কত সালে পেয়েছেন স্যার? 1966, ওকে, 1966 সালে ইনি পেয়েছিলেন। ক্লিয়ার? অপশানগুলো যদি দেখি, ইন্দিরা গান্ধী, ইনি হচ্ছেন ফার্স্ট ওমেন, এটা একটা সলভ হয়ে গেল কোয়েশ্চেন, ফার্স্ট ওমেন, ওকে, প্রথম মহিলা হিসাবে। কত সাল? 1971, 1971 সালে, এটা একটা কোয়েশ্চেন হলো। মাদার তেরিসা, এখান থেকেও একটা কোয়েশ্চেন, ইনি কিন্তু ফার্স্ট ফরেনার নন, ঠিক আছে, ইনি হচ্ছেন কি ফার্স্ট সেন্ট হিসাবে, মহিলা সন্ত হিসাবে, ওকে, ফার্স্ট সেন্ট। কত সাল? 1980, 1980 সালে, ঠিক আছে। আর একটা দেখছি অপশান, দেখো, খান আব্দুল গাফফার খান, ইনি হচ্ছেন কি ফার্স্ট ফরেনার, ফার্স্ট ফরেনার। কত সাল? 1987, 1987। ক্লিয়ার? আমি আবার বলে দিচ্ছি, দেখে নাও কি বললাম। ফার্স্ট ওমেন 1971-এ পেলেন কে? ইন্দিরা গান্ধী। যদি প্রশ্ন এখানে পস্থমাসলির জায়গায় শুরু করে দিল ফার্স্ট ওমেন, আনসার উইল বি ইন্দিরা গান্ধী, ওকে। কত সালে? 1971। তো ওই হলো ফার্স্ট সেন্ট হিসাবে কে পেয়েছিলেন, তখন আনসার হবে কি মাদার টেরিজা, সাল কত? 1980। আফটার দ্যাট বললো কি খান আব্দুল গাফফার খান, কি ফার্স্ট ফরেনার, কত সাল? 1987। ক্লিয়ার? আর এটা হচ্ছে ফার্স্ট পস্থমাসলি লাল বাহাদুর শাস্ত্রী, 1966। আর একটা কোয়েশ্চেন আমি বলে রাখি, তোমাকে যদি বলে সেকেন্ড ফরেনার কে পেয়েছিলেন, এটাও খুব কোয়েশ্চেন আছে, এরকম বহু কোয়েশ্চেন আছে, একটা ক্লাস তো আমি আস্তে আস্তে সব আসবো। যদি বলে সেকেন্ড ফরেনার, ঠিক আছে, সেকেন্ড ফরেনার, FRG লিখলাম, তো সেকেন্ড ফরেনার যদি বলে তখন হবে কিন্তু নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। কত সাল? 1990, 1990 সালে। ক্লিয়ার? যদি বলে নেলসন ম্যান্ডেলা কবে? 1990, সেকেন্ড ফরেনার। আর একটা তথ্য, আমি যখন ভারতরত্ন পড়াচ্ছিলাম, দেখো একটা ক্লাসে তো আস্তে আস্তে আলোচনা করতে করতেই তো তথ্য আসে, তো আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ভারতরত্ন একটা বছরে, তোমাকে যে ইন্টারভিউতে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ভারতরত্ন একটা বছরে ম্যাক্সিমাম কতজন পেতে পারেন, ম্যাক্সিমাম কতজন নমিনিস ক্যান রিসিভ ভারতরত্ন ইন এ ইয়ার। তো বলে রাখি ম্যাক্সিমাম 3 নমিনিস, ওকে, 3জন নমিনিস ভারতরত্ন পেতে পারেন। এক্সেপশনাল ইয়ার আছে একটা, সেটা হচ্ছে 1999, 1999-এ এক্সেপশনাল 4জন পেয়েছিল, কিন্তু নর্মাল প্রসিডিওর কি একটা ইয়ারে ম্যাক্সিমাম 3জন ভারতরত্ন পেতে পারেন, ঠিক আছে। তো আবার একজনও পেতে পারেন, দুজনও পেতে পারেন। তো এক্সেপশনাল ইয়ার হচ্ছে 1999, ওই বছর 4জন, ঠিক আছে। এক্সট্রা অমর্ত্য সেনকে দেওয়া ছিল, এটাও কিন্তু কোয়েশ্চেন আছে, অমর্ত্য সেন কত সালে ভারতরত্ন পেয়েছিলেন, ঠিক আছে। এটা কিন্তু আনসার হবে 1998, 98-এ নোবেল পেয়েছিলেন, এটা আবার অনেকে গুলোয়, ঠিক আছে। 98-এ নোবেল আর 99-এ ভারতরত্ন, এটা ভুলে যেও না যেন কেউ, এটা খুব অনেকেই মিস করে, সব এর ঘাড়ে এটা চাপিয়ে দিয়ে আসে, উল্টোপাল্টা করে ফেলে। তো অমর্ত্য সেন 1990-এর ওই বছর 4জন, ঠিক আছে, পেয়েছিলেন, অত নাম জানতে হবে না। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। আমরা আস্তে আস্তে পরের কোশ্চেনে চলে যাই, আশা করি বুঝতে পেরেছো। আরও আলোচনায় আরও কোশ্চেন আসবো, আরও ক্লাস আসবো, আরও আলোচনা বাড়বে, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে চলে যাই। ফার্স্ট সাহিত্য একাডেমি, দেখতে পাচ্ছ খুব ভালো কোয়েশ্চেন। ফার্স্ট সাহিত্য একাডেমি, আমি যে কোয়েশ্চেনগুলো নিয়েছি সমস্তটাই এক্সাম থেকে নেওয়া, প্রত্যেকটা কোয়েশ্চেন এসছে পরীক্ষায়। সাহিত্য একাডেমি মানে এইটাই এসছে নয়, সাহিত্য একাডেমি থেকে কোয়েশ্চেন বিভিন্ন রকমভাবে এসছে। আমি ইয়ারগুলোকে কেন নিয়েছি, তাতে পড়তে সুবিধা হয় আমাদের। তো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড গিভেন ইন হুইচ ইয়ার, এইটা মাথায় রাখবে, এই পুরস্কারে এটা যদি দেয় গিভেন, তাহলে কিন্তু উত্তর হবে অন্য। আর যদি বলে ইনস্টিটিউট, প্রতিষ্ঠিত হয়েছিল কবে, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস হয়ে গেল, হ্যাঁ। যদি বলে ইনস্টিটিউট, আনসার হয়ে যাবে 1954। যদি বলি ফার্স্ট টাইম গিভেন, আনসার হবে 1955, হলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে পরীক্ষা হয় তারা কিন্তু একটু ঘেঁটে পরীক্ষা কোয়েশ্চেন করে, কপি পেস্ট কিন্তু নয়। এই জায়গাগুলো কিন্তু সেন্ট্রালের, বিশেষত সেন্ট্রাল যারা CGL, CHS, MTS দিচ্ছ, তাদের কিন্তু খুব এই বিষয়টা। দেখো ক্লাস আমরা করছি WBCS, কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের সীমাবদ্ধতা নেই, সব পরীক্ষা এক, ঠিক আছে। যেটা জিকে পড়ছো সেটা আজকে BCS-এও আসবে, গ্রুপ ডিতেও আসবে, পুলিশেও আসবে,
সিজিএলও আসবে, সিএসএল সব পরীক্ষার জন্য এক, জিকে চেঞ্জ হয় না। ওকে, তো যাই হোক 1955-এ এই পুরস্কার দেওয়া হয়েছিল, আর ইনস্টিটিউট হলে আনসার হবে কি 1954, 1954 সালে। ওকে, এবারে বলি কেন দেয়। আচ্ছা বলি, সাহিত্য একাডেমি দেখতে হচ্ছে, একটা একাডেমি মানে কি অর্গানাইজেশন। ওকে, এই অর্গানাইজেশন তৈরি হয়েছিল 54-এ। কেন দেয় স্যার এই পুরস্কারটা, কেন দেয়? গিভেন ফর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গিভেন ফর, এটাই মেন কোয়েশ্চেন, কেন সাহিত্য একাডেমি দেওয়া হয়। মাথায় রাখবে 22 কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ, ওকে, প্লাস রাজস্থানী, অর্থাৎ টোটাল 24 ল্যাঙ্গুয়েজে তোমার হচ্ছে সাহিত্য একাডেমি দেওয়া যেতে পারে একটি বছরে। এবার 24 জনও পেতে পারে। এবার 24-এর থেকে মনে করো 18 জনকে দিল কোনো ইয়ারে, কোনো সালে 16 জনকে দিল, দ্যাট ইজ অ্যানাদার থিং, কিন্তু 24 জনই আলাদা আলাদা করে পেতে পারেন, এবং 24 জন আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ এবং ডিফারেন্ট রাইটিংয়ের জন্য পেতে পারেন। সুতরাং যখন কারেন্ট অ্যাফেয়ার্স বেরোবে তখন কিন্তু এটা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় যে কোনটা ছাড়বো কোনটা পড়বো। সেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আস্তে আস্তে অ্যানাউন্স করবো, ঘোষণা করব যে কীভাবে এটাকে পড়বো। তো আপাতত বলে রাখি কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ প্লাস রাজস্থানী, ওকে, এই 24টা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাহিত্য একাডেমি দেওয়া যেতে পারে। হলো, আরেকটি তথ্য মাথায় রাখবে যে এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট লিটারেসি অ্যাওয়ার্ড, LIT লিখলাম, লিটারেচার অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া, ভারতবর্ষের এটা দ্বিতীয় সর্বোচ্চ, ঠিক আছে, সাহিত্যের সম্মান। ঠিক আছে, মুখে আমার কথাগুলো কিন্তু শুনবে, বারবার বলছি, লিখবে যেমন আমার কথাগুলো কিন্তু শুনবে, বারবার শুনবে, রিপিটেড, লালি মুখস্থ হয়ে যাবে। সেকেন্ড হাইয়েস্ট লিটারেচার অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া যদি পরীক্ষায় দেয়, আনসার উইল বি সাহিত্য একাডেমি। তাহলে ফার্স্টকে এই সেটাতেই আছে, পরের কোয়েশ্চেন আমি আসবো ভবিষ্যতে, এখানেই আছে। তো সেকেন্ড হাইয়েস্ট লিটারেচার অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া দেখবে, কিন্তু লিটারেচার কিন্তু আমি ম্যান্ডেটরি বলছি, লিটারেচার অ্যাওয়ার্ড বলেছি, ঠিক আছে, অন্য কিছু নয়, সাহিত্যের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান কে? সাহিত্য একাডেমি। মিটে গেল। চলো পরে কোয়েশ্চেন, একটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানাউন্সড হলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে যাব। ক্লিয়ার? চলো, অনেক কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন নাম্বার 7, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কম্পিটিটিভের প্রচুর পরীক্ষায় আসে। দেখো কি বলেছে, রাজীব গান্ধী খেলরত্ন, অনেকে ভাবছে না তো স্যার এটা নেই, ঠিকই তো, নেই তো, এটার একটা গল্প আছে। যেমন সাহিত্য একাডেমির ক্ষেত্রে বললাম, তেমনই রাজীব গান্ধীর খেলরত্নের বলতে বলি, ফার্স্ট টাইম গিভেন ইন হুইচ ইয়ার। ওকে, যদি বলে গিভেন এবং যদি দেখতে পাও 92 অপশানে আছে, 91 অপশানে আছে, ভালো করে শুনবে, 92 অপশানে আছে, 91 অপশানে আছে, তো আনসার করবে কিন্তু 1992। ওকে, 1992 সালে প্রথম দেওয়া, যেহেতু রিসিভ করেছিলেন, ঠিক আছে, রিসিভ করেছে তাই জন্য আমরা বললাম 92। কিন্তু পরীক্ষায় এইভাবেও দিতে পারে, কারণ এটার অ্যাকচুয়াল স্ট্যাবলিশমেন্ট হয়েছিল কিন্তু এই পুরস্কারটা 1991, 92 এইভাবে কিন্তু অনেক সময় দিয়ে দেয় পরীক্ষায়, তখন কিন্তু এটা আনসার হবে। বোঝাতে পারলাম যে 1991, 92, যেহেতু 92 রিসিভ করেছিলেন তাই ফার্স্ট আর দুটোই যেহেতু অপশান দিয়েছে, আমি বললাম 1992 আনসার। এটা অনেকে ভুল করে, ওই জন্য আমি বলে রাখলাম। এবং বলে রাখি এটা কি, একটু আগে পড়েছিলাম কি অর্জুন কি সেকেন্ড হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড, এটা কি হয়ে গেল কি স্পোর্টসের হাইয়েস্ট, ঠিক আছে, হাইয়েস্ট সিভিলিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। কি বললাম? হাইয়েস্ট সিভিলিয়ান, মানে আমরা পেতে পারি, তো আমিও পেতে পারি যদি খেলতে পারি। ওকে, সিভিলিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, এটা মাথায় রাখতে হবে, হাইয়েস্ট সিভিলিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। হলো, কত সালে দেওয়া ছিল পড়েছি। এবার হচ্ছে কাদেরকে দেয় স্যার? যারা স্পোর্টসের ভালো পারফরমেন্স করে তাদের কি দেওয়া হয়। এখানেও কিন্তু মজার জিনিস, প্রাইজ ভ্যালু। ওকে, এখানেও প্রাইজ ভ্যালু চেঞ্জ হয়েছে, মাইন্ড, এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু পারেনি, আমাকে জিজ্ঞেস করেছে যে রাজীব গান্ধীর প্রাইজ ভ্যালু কত। তার মধ্যে আর একটা তথ্য লুকিয়ে আছে, আমি এখনও বলিনি, আগে প্রাইজ ভ্যালুটা বলি। প্রাইজ ভ্যালু না বললে অনেক সময় রিওয়ার্ডসও বলতে পারা যায়, ঠিক আছে। আমি কি বলবো, প্রেজেন্ট আর প্রিভিয়াস, আবার বললাম দুটো, এগুলো কিন্তু নোট ডাউন করবে। হ্যাঁ, তো প্রেজেন্টে কত প্রাইজ ভ্যালু? 25 লাখ, 25 লক্ষ টাকা। ওকে, আর প্রিভিয়াসে কত ছিল? 7.5 লাখ, 7.5 লক্ষ টাকা। কি দিয়েছে পরীক্ষায় দেখবো আমরা, ঠিক আছে, 7.5 লক্ষ হচ্ছে প্রিভিয়াসে দিয়েছিল, এখন হচ্ছে কি 25 লাখ, হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। বলি এবারে আসল তথ্য,
এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নামটা কিন্তু আর রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড নেই। ওকে, এখন এর নতুন নাম কি আমি লিখছি এখানে, এইখানটা লিখছি স্টার চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি কি, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। কি কি লিখলাম? মেজর ধ্যানচাঁদ, একসাথে হবে কথাটা, আমি বোঝানোর জন্য করলাম, ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ওকে, যেহেতু এটা প্রিভিয়াস ইয়ার এসেছিলো, রাজীব গান্ধী তোমাকে বলবে হোয়াট ইজ দ্য নিউ নেম অফ রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, আনসার হলবে কি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। বোঝা গেল? হাইয়েস্ট সিভিলিয়ান যেমন পড়েছো সব কিছু সেম আছে, শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে। আর যদি নাম না চেঞ্জ করে দেয় তাহলে তো মিটেই গেল। হয়েছে? তো এইভাবে হলো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানাউন্সড হলে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম কে পেয়েছে এগুলো হোমওয়ার্ক আমাকে কমেন্ট করে জানাবে, স্যার ফার্স্ট কে পেয়েছিল এগুলো একটু জানাও, কারণ আমি একটা ক্লাসে আমি প্রসিডিওরটা শেখাচ্ছি, হাউ টু রিড। ক্লিয়ার? সব তথ্য দেওয়া সম্ভব নয়, তো এগুলো আবার বলছি তোমরা একটু কালেকশন করো, নিজেদেরও পড়তে হবে কিন্তু পড়াশোনা, স্যারের নোটস প্লাস নিজের পড়াশোনা দুটো মিলিয়ে কিন্তু কম্বিনেশন, ফাঁকি দিও না। এখন কিন্তু সামনের বছর কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট ইয়ার হতে চলেছে, প্রচুর এক্সাম, এইখানটা হয়ে গেল মানে কিন্তু শেষ। আবার বলছি খুব লজিক্যালি পড়াশোনা করো, নিজেকেও পড়াশোনা করতে হবে। তাহলে দেখি স্যার তাতেগুলো তথ্য বললো, দেখি প্রথমকে পেয়েছে, দেখি আগের বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা, ঠিক আছে, একটু রিসার্চ করি আমরা, একটা ক্লাসেও সব তো সম্ভব নয়। চলো ক্যারি অন। কোয়েশ্চেন নাম্বার 7 হলো, খুব দারুণ কোয়েশ্চেন, চলো আমরা আসি। দেখো, হোয়াট ইজ দ্য মানে হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, ভারতবর্ষের হাইয়েস্ট গ্যালেন্ট্রি মানে সামরিক সম্মান জিজ্ঞেস করেছে। এটা আনসার বলার আগে আমি একটু বলি, ঠিক আছে? গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড হচ্ছে মেন হেডিং, এটা হচ্ছে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। ওকে, ভারত সরকারের যদি সিনারিও দেখো, এই গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডকে দুভাগে ভাগ করা আছে। কি কি? দুটো ভাগ আছে, ঠিক আছে? একটা হচ্ছে ওয়ার টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড হলো, আর একটা হচ্ছে কি পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। ওকে, এই ওয়ার টাইম গ্যালেন্ট্রিকে আমি 3টে ভাগে ভাগ করব, আর পিস টাইমকে আমরা 3টে ভাগে ভাগ করব। হয়েছে? এই ওয়ার টাইমের মধ্যে প্রথম আসবে কে? পরমবীর চক্র, ঠিক আছে? ওয়ার টাইমের মধ্যে প্রথম কে আসবে? পরমবীর চক্র। আফটার আসবে কে? মহাবীর চক্র। হঠাৎ করে আনসার করলে হবে না, এটা মহাবীর চক্র। অ্যান্ড আফটার দ্যাট আসবে কি? বীর চক্র। ওকে, 3টে ভাগে আমি ভাগ করলাম। আবার পিস টাইমকে কী ভাগে ভাগ করলাম? অশোক চক্র। গল্প, পুরো জিনিসটাই জিকেটা গল্প, তুমি কত শুনেছো। চক্র হয়েছে, অশোক চক্র, কীর্তি চক্র, আর এটা কি সৌর্য চক্র। এই 3টে ভাগে ভাগ করলাম। ক্লিয়ার? মেন হেডিং কি আমরা করেছি? গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, এটা হচ্ছে মেন পুরস্কার, একে দুটো ভাগে ভাগ করে দিলাম। এবার আমাকে তো ওয়ার টাইম পিস টাইম বলেনি, যদি বলে ওয়ার টাইম হাইয়েস্টের নাম কি, তাহলে আরেক নম্বর হয়ে যাবে কি? পরমবীর চক্র। যদি বলে ওয়ার টাইমের সেকেন্ড হাইয়েস্ট কি, আনসার হবে কি? মহাবীর চক্র। আফটার দ্যাট থার্ডকে বীর চক্র। সেরকম পিস টাইম। স্যার ওয়ার টাইম পিস টাইমের পার্থক্য কি? ওয়ার টাইম মানে যুদ্ধক্ষেত্রে, সেটা ল্যান্ড সি এয়ার যেখানেই হোক, যুদ্ধক্ষেত্রে যে ভ্যালর, যে একাগ্রতা দেখানো হয়েছে একজন ব্যক্তি বা একজন মিলিটারি, তাকে এই ধরনের পুরস্কার, ইভেন পস্তমাসলি তার ফ্যামিলিও পেতে পারেন। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অবদানের জন্য যেটা, সেটাকে বলা হচ্ছে ওয়ার টাইম। তাহলে ডিফারেন্সটা কি পিস টাইম মানে? পিস টাইম মানে হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি। আমার যেটুকু নলেজ বললাম, যুদ্ধকালীন। কি যুদ্ধকালীন? কোনো জায়গায় ভূমিকম্প, কোনো জায়গায় জঙ্গি হামলা হয়েছে, এরম সময় যারা অবদান রাখে তাদেরকে এই ধরনের পুরস্কারটা দেওয়া হয়, মানে অশোক চক্র, কীর্তিচক্র, সূর্য চক্র। ক্লিয়ার? যুদ্ধকালীন পরিস্থিতি থেকে বের করার জন্য, অর্থাৎ দেশের শান্তিতে পিস ফিরিয়ে আনার জন্য যারা কাজ করেন তাদেরকে এই ধরনের পুরস্কার। যেমন বলছি আমরা, তোমরা জানো সবাই অভিনন্দন বর্তমানের নাম শুনেছো, তাকে কিন্তু লাস্ট ইয়ার সূর্যচক্র দেওয়া যায়। মানে কি? সেই রাফায়েল মনে আছে,
সরি এক্সট্রিমলি সরি, রাফেল বলছি, আমাদের F-16 যখন পাকিস্তান থেকে এসেছিলো, উনি আমাদের MiG-21 নিয়ে যে পিছনে তাড়া করেছিলেন, পাকিস্তানে গিয়ে পড়লেন, এই যে বীরত্ব, উনি তো জানতেন না, দেশের শান্তি 10 মিনিট আগেও তো জানতে পেরেছেন, সেই সময় উনি যে কাজ করলেন বীরতার সাথে দেশের শান্তি রক্ষায়, তার জন্য তাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এই দুটো ভাগে ভাগ করলাম। কিন্তু এই প্রশ্নে কি বলেছে যে ওয়ার টাইম বা পিস টাইম, তো কিছু বলেনি, আমাকে জাস্ট জিজ্ঞেস করেছে হায়েস্ট, তাহলে সবার মধ্যে হায়েস্ট কে? পরমবীর চক্র, তাই জন্য আনসার হয়ে গেল কি পরমবীর চক্র আনসার। ক্লিয়ার? খুব ভালো করে বুঝবে। আবার বললাম দুটো ভাগে ভাগ করা, ওয়ার টাইম, পিস টাইম, তিনটে ভাগ করে দিয়েছি। সবার মধ্যে এটা যুদ্ধকালীন, এটা যুদ্ধক্ষেত্রে যে ভ্যালর যে দেখানো হয়েছে তার জন্য, এটাও ভ্যালর কী ধরনের, পিস ফেরানোর জন্য। বিভিন্ন যে আমাদের কোনো জায়গায় মনে করো হরপাবান নেমেছে, এইরকম সময় কারা যায়, মিলিটারিটাই তো উদ্ধারে যায়, সেই সময় যে বীরত্ব কাজ করে তখন তাদের এই ধরনের পুরস্কার দেওয়া হয়। তো সবার মধ্যে কে? পরমবীর চক্র। ক্লিয়ার? বোঝা গেল? আরও ডিটেলস আরও আমরা বিভিন্ন ক্লাসে আসবো। এইটার প্রশ্নটা যতটুকু জানা দরকার আমরা পড়ে ফেলেছি। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাব। আচ্ছা, এর মধ্যে কোন পুরস্কার নোন অ্যাজ দ্য নোবেল প্রাইজ অফ এশিয়া? অনেকেই দেখেছো এই কোয়েশ্চেনটা পরীক্ষায় দেখতে পাও, যে এর মধ্যে কোন পুরস্কারকে নোবেল প্রাইজ অফ এশিয়া বলা হয়? তাহলে আনসার হইল কি ম্যাগসেসাই অ্যাওয়ার্ড। কি আনসার হবে? ম্যাগসেসাই অ্যাওয়ার্ড। বলি ম্যাগসেসাই অ্যাওয়ার্ডের ক্ষেত্রে একটু বলি। তোমাকে যদি বলে ম্যাগসেসাই অ্যাওয়ার্ড ইনস্টিটিউট বা ফরমেশন কবে হয়েছিল, আচ্ছা এই ইনস্টিটিউট কবে হয়েছিল ম্যাগসেসাই অ্যাওয়ার্ডের, তখন আনসার হবে কিন্তু 1957। ওকে, কিন্তু যদি বলে ফার্স্ট অ্যাওয়ার্ডেড কবে, ম্যাগসেসাই পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল, আনসার হবে 1958। 1958 সালে প্রথম ম্যাগসেসাই পুরস্কার দেওয়া হয়েছিল। ক্লিয়ার? এখন একটু বদলে গেছে, ম্যাগসেসাই অ্যাওয়ার্ডটা দেওয়ার একটু ক্ষেত্রটা বদলে গেছে, কিন্তু তোমাকে যদি পরীক্ষায় দেয় যে ম্যাগসেসাই পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া যেতে পারে, ঠিক আছে, সেখানে কিন্তু কী কী হবে বলি, পাবলিক সার্ভিস, মানে কোন কোন ক্ষেত্রে, পাবলিক সার্ভিস বা সোশ্যাল ওয়ার্ক, হলো পাবলিক সার্ভিস বা সোশ্যাল ওয়ার্ক, এটা একটা ক্ষেত্র। আর কি হতে পারে, গভর্নমেন্ট সার্ভিস, অর্থাৎ সরকারের বিভিন্ন আমলা অফিসাররা সরকারের যে প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করছে তার জন্য, এটা কি বললাম পাবলিক সার্ভিস। এনি সোশ্যাল ওয়ার্কার পেতে পারেন। হলো এটা কি কমিউনিটি লিডারশিপ, কমিউনিটি লিডারশিপ, কমিউনিটি লিডারশিপ। ওকে, কমিউনিটি লিডারশিপ মানে এমন একটা সোশ্যাল ওয়ার্ক করে হয়েছে যার রেজাল্টটা বহুদিন ধরে পাওয়া যায়, ঠিক আছে, তাকে জনগণের উদ্দেশ্যে কাজ করলাম, জনগণের জন্য কাজ করলাম, তাকে বলা হয় কমিউনিটি লিডারশিপ। হলো আর কিসে দেওয়া যেতে পারে, লিটারেচারে পেতে পারেন, জার্নালিজমে পেতে পারেন, এগুলো নোট ডাউন করবে, জার্নালিজমে পেতে পারেন, হয়েছে। আর কিসে পেতে পারেন, ইন্টারন্যাশনাল পিস, আন্তর্জাতিক শান্তি, আচ্ছা ইন্টারন্যাশনাল পিসে পেতে পারেন, বা আন্ডারস্ট্যান্ডিং, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এইভাবে দিতে পারে। হলো আর কিসে দিতে পারে, ক্রিয়েটিভ আর্টস, ক্রিয়েটিভ আর্টস। ওকে, সৃজনমূলক কর্ম মানে এনি টাইপ অফ ক্রিয়েটিভিটি, সেটা পেন্টিং হতে পারে, সেটা হ্যান্ডলুম হতে পারে, হ্যান্ডিক্রাফট হতে পারে, এনি, সেটা মিউজিক হতে পারে, ফিল্ম ডিরেকশন হতে পারে, এনি টাইপ অফ ক্রিয়েটিভিটি। ওকে, তার জন্য এই পুরস্কার দেওয়া যেতে পারত। আর কি আছে, আরেকটি ক্যাটেগরি কি ইমার্জেন্ট লিডারশিপ, ইমার্জেন্ট লিডারশিপ। ওকে, এইটা হচ্ছে ক্যাটেগরি ছিল, এখন ওভারঅল সিলেক্ট করে দেওয়া হয়। আগে এইভাবে ক্যাটেগরি ওয়াইজ দেওয়া হতো, এখন জার্নালিজমটাকে রাখা হয়, বাকিগুলোকে ওভারঅল তার কাজ কী, তার ফাংশন কী, তার জন্য বেছে দেওয়া হয়। ক্লিয়ার? আমি আবার একবার রিপিট করছি, খালিটা চেঞ্জ করে ওদের একটু বুঝে বলে দিই, এটা খুব আসে পরীক্ষায় যে কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় হতো না। তোমাকে যদি বলে কোন সাবজেক্ট ম্যাথসের সাথে যুক্ত নয়, এখনও এই টিল কন্টিনিউ কোয়েশ্চেনটা আসে, কোন সাবজেক্ট যুক্ত নয়, তাহলে কি বলেছি, একটা বলেছি কি পাবলিক সার্ভিস বা সোশ্যাল ওয়ার্ক, এটা একটা সাবজেক্ট গেল। একটা কি বললাম গভর্নমেন্ট সার্ভিস, একটা বললাম কি কমিউনিটি লিডারশিপ, একটা বললাম লিটারেচার, একটা কি বললাম জার্নালিজম, এগুলো কিন্তু নোট ডাউন করবে। একটা কি বললাম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হতে পারে,
একটা কি বললাম ক্রিয়েটিভ আর্টস, একটা কি ইমার্জেন্ট লিডারশিপ মানে উদীয়মান নেতৃত্ব। ইমার্জেন্ট লিডারশিপ মানে হচ্ছে বাংলা কথা হচ্ছে উদীয়মান নেতৃত্ব, মানে কোনো একটা জিনিসে আমি লিড করছি। আমার প্রফেশন কিন্তু টিচিং, কিন্তু আমি কোভিড ভ্যাকসিন আবিষ্কার করলাম, মানে কি তোমাদের নিয়ে ছাত্রদের নিয়ে আমি করলাম কি কোভিড ভ্যাকসিন আবিষ্কার করলাম, আমি তোমাদের লিড করলাম, একে বলে উদীয়মান নেতৃত্ব। সেটা পলিটিক্যাল কোনো পার্সনও কিন্তু হতে পারেন। তো এই হচ্ছে বিষয়, যার ফিল্ডটা কিন্তু অন্য, মানে ফিল্ড অন্য অথচ পলিটিক্যাল দল করেছেন এ করেছেন, এইরকম ব্যক্তিও কিন্তু পেতে পারেন। যে কোনো ক্ষেত্রে তুমি লিড করো, সেটার জন্য এই ইমার্জেন্ট লিডারশিপ সাবজেক্টটা দেওয়া হতো। এখন আবার বলছি তার ওভারঅল ফাংশন, শুধু লিটারেচারটা আর জার্নালিজমটা আলাদা রাখা হয়, সাহিত্যের কোনো কাজ, বাকিটা ওভারঅল তার সোশ্যাল ওয়ার্ক। তাহলে দেখো সবটাই কিন্তু সোশ্যালের সাথে যুক্ত, তার জন্য এরকম ক্যাটেগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়। আরেকটা কোয়েশ্চেন, তাহলে প্রথম ভারতীয় হিসাবে ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন, আমি পুলিশদারের ক্ষেত্রে বলেছিলাম, এখানেও বলে রাখি যে প্রথম ভারতীয় হিসাবে কে পেয়েছিলেন, এই যে 1958, তাই তো, কে পেয়েছিলেন? আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে। এটা কিন্তু পরীক্ষায় আসে যে প্রথম ভারতীয় হিসাবে ম্যাগসেসাই পুরস্কার কে পেয়েছিলেন? আচার্য বিনোবা ভাবে। ক্লিয়ার হলো? এবং উনি কোন ক্ষেত্রে? উনি কমিউনিটি লিডারশিপ এই ক্ষেত্রে পেয়েছিলেন, বলে রাখলাম সাবজেক্ট। এটা একটা গেল। কিন্তু আমি এখানে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি ফলোইং আর নোবেল প্রাইজ অফ এশিয়া, তাই তো। কেন এই পুরস্কারটা কোথা থেকে দেওয়া হয়, এটাই যদি প্রশ্ন আসে যে ম্যাগসেসে পুরস্কার কোথা থেকে দেওয়া হয়, তাহলে আনসার হবে কি ফিলিপাইন্স। কেন ফিলিপাইন্স স্যার? এই ম্যাগসেসাই কে বলে রাখি, ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন রমন ম্যাগসেসাই। রমন ম্যাগসেসাই, ওনার নামানুসারে এই পুরস্কার দেওয়া হয়। ক্লিয়ার? উনি প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, ভালো জার্নালিস্ট ছিলেন, তো তার জন্য কিন্তু ওনার নামে এই পুরস্কারটা দেওয়া হয়, ফিলিপিন্স থেকে দেওয়া হয়, এবং বলা হয় কি এশিয়ার নোবেল পুরস্কার। ওকে, আমি অনেকগুলো তথ্য বলেছি, একবার রিপিট বলে দিই যে ম্যাগসেসে পুরস্কার যদি বলে ইনস্টিটিউট 1957, যদি বলে ফার্স্ট অ্যাওয়ার্ডেড 1958। ওকে, কোন কোন সাবজেক্ট আমি বলে দিয়েছি, মানে লজিক্যালি কোন কোন সাবজেক্ট ইনক্লুডেড, তোমাকে বলবে হুইচ অ্যামং দ্য ফলোয়িং সাবজেক্ট ইনক্লুডেড উইথ ম্যাগসেসাই বা নট ইনক্লুডেড উইথ ম্যাগসেসাই, চারটা অপশান দিয়ে কোনটা নয়, বিভিন্ন টাইপের কোয়েশ্চেন দিয়ে বললাম কেন কোথা থেকে দেওয়া হয়, ফিলিপিন্স থেকে দেওয়া হয়, এবং ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাগসেসাইয়ের নামানুসারে এই পুরস্কার দেওয়া হয়, এবং দ্যাট ইজ ওয়াই এর কি নাম কি নোবেল প্রাইজ অফ এশিয়া বলা হয়। ক্লিয়ার? আশা করি এই ক্লাসের জন্য যতটুকু দেওয়ার আমরা বুঝতে পেরেছি, পরবর্তী বিভিন্ন ক্লাসে আমরা আরও ডিটেলস যাব। ওকে, চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। 9 নম্বর হলো ছোট্ট একটি অ্যাওয়ার্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাজিক্যাল অ্যাওয়ার্ড। বিভিন্ন একটু টাফ কোয়েশ্চেন এলে দিয়ে দেবে এই পুরস্কারগুলো। ওকে, যে বলে যে চামেলি দেবী অ্যাওয়ার্ড। ওকে, চামেলি দেবী অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, যে চামেলি দেবী অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়, লিটারেচার, মিউজিক, জার্নালিজম। তো আমি আনসার বলে রাখি, এটা আনসার হচ্ছে জার্নালিজম। এখানেও অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু লুকিয়ে রয়েছে। ক্লিয়ার? কি কোয়েশ্চেন? প্রথমে হচ্ছে চামেলি দেবী অ্যাওয়ার্ড, আবার যদি বলছি, যদি বলে ইনস্টিটিউট, কবে এটা গঠিত হয়েছিল, ওকে, এই পুরস্কার কবে ইনস্টিটিউট হয়েছিল, তখন আনসার হবে কিন্তু 1980, 1980। ক্লিয়ার? এবার যদি বলে কবে ফার্স্ট অ্যাওয়ার্ডেড, প্রথম পুরস্কার কবে দেওয়া হয়েছিল, এই ধরনের ছোটো ছোটো সরস্বতী সম্মান, ব্যাস সম্মান, এই জায়গাগুলো কিন্তু ছোটো ছোটো করে পড়তে হয়। কবে দেওয়া হয়েছিল? 1981, 1981-তে প্রথম দেওয়া হয়েছিল। যদি বলে কে স্পন্সর্ড করে বা গিভেন বাই কে, স্পন্সর্ড কে করে পুরস্কারটা, তাহলে কি বলবো কি মিডিয়া ফাউন্ডেশন। ওকে, তাহলে মিডিয়া ফাউন্ডেশন দেখতে পাচ্ছি, মানে কেন দেওয়া হয় চলে আসবো, তাই তো। গিভেন ফর, এবার একটু বলি, গিভেন ফর কাদের দেওয়া হয়? আউটস্ট্যান্ডিং, সবাইকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয় না, আউটস্ট্যান্ডিং ওমেন মিডিয়া পারসন, ভালো মহিলা সাংবাদিককে, ওমেন মিডিয়া পারসন। ওকে, মিডিয়া পারসন, এনাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। ওকে, তাহলে কী কী পড়লাম? চামেলি দেবী অ্যাওয়ার্ড যদি বলে, কি বললাম, ইনস্টিটিউট 1980, ফার্স্ট অ্যাওয়ার্ডেড 1981, স্পন্সর্ড বা গিভেন বাই কে, মিডিয়া ফাউন্ডেশন হয়ে গেল,
এবার কি গিভেন ফর এখানে দেওয়া রয়েছে গিভেন টু হুইচ ফিল্ড, আমি একটা বলে দিয়েছি কি জার্নালিজম, শর্ট করে দেওয়া রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি এটাকে জার্নালিজম চারটেতে দিয়ে দিল, একটাতে দিল জার্নালিজম ফর ওমেন, জার্নালিজম ফর ওমেন, তো এটা কি আউটস্ট্যান্ডিং ওমেন মিডিয়া পার্সন, এটা কিন্তু ক্ল্যারিফাইড করে দিলাম। তার জন্যই কিন্তু এই ক্লাসটা, এই ক্ল্যারিফিকেশানগুলোর জন্য। যদি একটা পুরস্কার পড়ে যাচ্ছ তার থেকে আর কি আসতে পারে, ঠিক আছে, কমেন্টে জানাতে হবে, হোমওয়ার্ক দিই একটা। তাহলে এই পুরস্কারের হোমওয়ার্ক মানে 2022-তে কে পেয়েছে আমি বলবো না, দেখি কজন পারো আমাকে জানাবে, ক্লিয়ার, দেখতে পারবো, ওকে, দেখা যাক, আমাকে জানাতে হবে কিন্তু চামলি দেবী অ্যাওয়ার্ড, তাহলে দেখবো কি তোমরা পড়েছো, ঠিক আছে। শুধু ক্লাস করলে হবে না, দেখতে হবে নিজেকে, আবার বলছি নিজের রিসার্চটাও কিন্তু দরকার, রিসার্চ কিন্তু লিমিটেড, এটা হলে এটা নয়। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট খেলা, কতগুলো উল্টোপাল্টা বল বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, সলিডিটি আনো, পড়াশোনার মধ্যে সলিডিটি, কম্প্যাক্ট জিনিসটা আনো, ক্লিয়ার। চলো 10 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল, চলে যাব পরের কোয়েশ্চেন আমরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার, দেখতে পাচ্ছ বহুবার কোয়েশ্চেন এসছে, যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড স্ট্যাবলিশড ইন হুইচ ইয়ার, এই যে কথাটা চলে এলো, একটা অন্য কথা চলে এলো, স্ট্যাবলিশড বলে দিয়েছে, নট ফার্স্ট টাইম গিভেন বা ফার্স্ট অ্যাওয়ার্ডেড, স্ট্যাবলিশড বলেছে। আমি আগে বলি তারপরে উত্তরে পরে আসছি। তো এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছ, তো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এটাকে যদি আমরা বানানটাকেও খেয়াল করি তাহলে দেখবে কিন্তু চেঞ্জ আছে, হ্যাঁ, জ্ঞান মানে আমি যে জ্ঞান দিচ্ছি তাকে বলা হচ্ছে না, জ্ঞানপীঠ কথাটা আমি আগে বোঝাই। ওকে চলো, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড তো একটু বলি, এই পুরস্কার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথম দেওয়া হয় কবে, 1965, পুরস্কারটা কবে দেওয়া হয়েছিল, 1965 সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয়েছিল। কে দেয় স্যার, এটা গিভেন বাই কে, জি বাই লিখলাম, গিভেন বাই ইন্ডিয়ান জ্ঞানপীঠ একাডেমি, হলো ইন্ডিয়ান জ্ঞানপীঠ একাডেমি এই পুরস্কার দেয়। এই ইন্ডিয়ান জ্ঞানপীঠ একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে। তাহলে জ্ঞানপীঠ কবে প্রতিষ্ঠিত হলো, 61, তাহলে আনসার করবো কি 1961, ওকে। যদি বলতো ফার্স্ট অ্যাওয়ার্ডেড, আনসার উইল বি 1965, ঠিক আছে। আর যদি বলে জ্ঞানপীঠ একাডেমি যে দিচ্ছে সেটাকে 1961-এ প্রতিষ্ঠিত হয়েছিল, ক্লিয়ার। আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু আগে আমরা বলেছি সাহিত্য একাডেমির ক্ষেত্রে কি ভারতবর্ষের সাহিত্যের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান, তাই তো, এটা কি ভারতবর্ষের সাহিত্যের হাইয়েস্ট লিটারেসি, এখানে কিন্তু হাইয়েস্ট লিটারেচার বা মোস্ট প্রেস্টিজিয়াস, ঠিক আছে, বা মোস্ট প্রেস্টিজিয়াস, ঠিক আছে, হাইয়েস্ট লিটারেচার অ্যাওয়ার্ড বা মোস্ট প্রেস্টিজিয়াস লিটারেচার অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, ক্লিয়ার। ভারতবর্ষের সাহিত্যের সর্বোচ্চ বা সবচেয়ে সম্মানজনক সম্মান হচ্ছে কে, আমাদের জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, বোঝা গেল। স্যার কেন দেয় বর্তমান, আগে ক্ষেত্রটা অন্য ছিল, এখন কেন দেওয়া আমি বলছি, প্রেজেন্টলি গিভেন, কারণ একদিনে তো সব বলতে পারবো না, প্রেজেন্টলি গিভেন, ওকে। কেন দেওয়া হচ্ছে ভালো করে শোনো, 22টি সাংবিধানিক ভাষা, কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ, ঠিক আছে, কনস্টিটিউশনের ভাষা প্লাস ইংলিশ। সাহিত্য একাডেমির ক্ষেত্রে কিন্তু রাজস্থানীটা ইনক্লুডেড ছিল, এখানে কি প্রেজেন্টলি কি 22টা সাংবিধানিক ভাষা প্লাস ইংলিশ, ওকে। এতে অসামান্য লেখালেখি করলে, এবার একটু বলি অসামান্য লেখালেখি মানে সাংবিধানিক ভাষা প্লাস ইংলিশ, আগে কি হতো একটি নির্দিষ্ট বইয়ের জন্য দেওয়া হতো, এখন কেন দেওয়া হয়, তুমি বইয়ের জন্য নমিনেশন পেতে পারো, এখন ক্রাইটেরিয়াটা হচ্ছে কি 22টা সাংবিধানিক ভাষা প্লাস ইংলিশে প্রতি বছর একজন রাইটারই পাবে, ওয়ান রাইটার, এটাও দেয় কিন্তু জ্ঞানপীঠ ম্যাক্সিমাম কজনকে দেওয়া যায়, ওয়ান রাইটার, তিনি যে লিখছেন এই 22টা সাংবিধানিক ভাষা প্লাস ইংলিশের যে কোনো একটি ভাষায় লেখালেখির জন্য, ঠিক আছে, এনি অফ দ্য ওয়ান, আমি বললাম কি এনি অফ দ্য ওয়ান, এনি অফ দ্য ওয়ান, ঠিক আছে, এনি অফ দ্য ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, ওকে, যিনি লিখছেন
তাই এখানে ভারতবর্ষের সাহিত্য যে 22টা সাংবিধানিক ভাষা প্লাস ইংলিশের যে কোনো একটি ভাষায় লেখালেখির জন্য, পয়েন্ট টু বি নোটেড, বারবার কথাটা বলছি, তাতে যে তিনি অবদান রেখেছেন একটা সার্টেন পিরিয়ড, সেটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, তাতে যে নির্দিষ্ট তিনি অবদান রাখলেন সার্টেন পিরিয়ডে, তার জন্য জ্ঞানপীঠ দেওয়া, অর্থাৎ তার গুডউইল বা রেপুটেশনের জন্য যিনি পাচ্ছেন, তার গুডউইল বা রেপুটেশনের জন্য তিনি জ্ঞানপীঠ পাচ্ছেন। ঠিক আছে, আবার বলছি নমিনেশন পেতে পারেন, কিন্তু যখন অ্যানাউন্সড হয়ে দেখবে এখন আর গায়ে বই লেখা থাকে না। এক্সেপশন 1996, এক্সেপশন ইয়ার লিখে রাখলাম 1996। ঠিক আছে, 1996, কেন এতটাই পপুলার হয়েছিল মহাশ্বেতা দেবীর 1084 মাটা দিতে বাধ্য হয়েছিল। এক্সেপশন, পড়াশোনা করতে হবে, তার জন্য অনেক বইপত্র ঘাটবে, অনেক পড়াশোনা করবে, দেখতে পাবে এক্সেপশনাল ইয়ার কি, মহাশ্বেতা দেবী, দেখবে 1084 মা, ঠিক আছে, 1084 মা, ঠিক আছে, 1084 মায়ের জন্য ইনি জ্ঞানপীঠ পেয়েছিলেন 1996। এটা এক্সেপশনাল, কিন্তু এখন আবার বলছি নিয়ম কি, এইটা ভালো করে পয়েন্ট করবে কিন্তু, হ্যাঁ। অর্থাৎ যিনি পেয়েছেন, যদি কারেন্ট অ্যাফেয়ার্সকে ফলো রাখে, এটার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সটা বলে দিচ্ছি, বলো জ্ঞানপীঠ কে পেয়েছে 2022-এ? অনেকেই জানো কে, দামোদর মৌজো, দামোদর মৌজো, দামোদর মৌজো পেয়েছেন। ওকে, কনসা ল্যাঙ্গুয়েজ, কনকনি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কনকনি ল্যাঙ্গুয়েজ। ওকে, এই ভাষায় কোনো বই দেখতে পাবে না, কেন কনকনি ভাষায় উনি যে একটা সার্টেন পিরিয়ডে যে অবদান রেখেছেন তার জন্য, কিন্তু নমিনেশন আলাদা খেতে কনকনি ভাষার জন্য উনি পেয়েছেন দামোদর মৌজো 2022-তে। ক্লিয়ার? আবার বলছি, তাহলে যদি বলি প্রথম, এই যে প্রথম দেওয়া হয়েছিল কে পেয়েছিলেন প্রথম জ্ঞানপীঠ, ফার্স্ট জ্ঞানপীঠ কে পেয়েছিলেন, এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, তাই তো? একটু পেনটা কালারটা চেঞ্জ করে দিই। প্রথম জ্ঞানপীঠ কে পেয়েছিলেন, কে বলো? যে প্রথম জ্ঞানপীঠকে, এখানে আরেকটা কোয়েশ্চেন ঢুকেছে, আমি আলোচনা করতে করতে আরও কোয়েশ্চেন মাথায় চলে আসছে, যে প্রথম বাঙালি হতে পারে, প্রথম ওমেন হতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু বাড়িতে দেখবে। আমি জাস্ট প্রথম কে পেয়েছে বলে রাখি, কে পেয়েছিলেন, জি শঙ্কর কুরুপ, জি শঙ্কর কুরুপ হয়েছে। কোন ভাষায় পেয়েছিলেন? উনি পেয়েছিলেন মালায়ালাম ভাষা। এটা বলার উদ্দেশ্য আছে, এই জন্য আমি কথাটাই এলাম, মালায়ালাম ল্যাঙ্গুয়েজে পেয়েছেন। এবার তোমরা যদি পড়াশোনা করো দেখতে পাবে উনি একটা নির্দিষ্ট লেখার জন্য পেয়েছিলেন, একটা পোয়েট্রির জন্য পেয়েছিলেন। কি পোয়েট্রি? ওডাকুঝাল, ঠিক আছে, এই কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন ওডাকুঝাল। ওকে, এর জন্য উনি জ্ঞানপীঠ পেয়েছিলেন। ক্লিয়ার? আবার বলছি, প্রথম জ্ঞানপীঠ 65 কে পেয়েছিলেন? জি শঙ্কর কুরুপ, মালায়ালাম ল্যাঙ্গুয়েজ ওডাকুঝাল লেখার জন্য। ক্লিয়ার? 65। এবারে এখন বলছি কিন্তু দেখো 2022 দামোদর মৌজো কঙ্কনি ল্যাঙ্গুয়েজ, কোনো বই আমি বললাম না। কেন বললাম না? আমি বলেছি কি, নিয়ম 22টা সাংবিধানিক ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশের যে কোনো একটা ভাষায় তার সার্টেন পিরিয়ডে অবদানের জন্য। তাহলে স্যার চেঞ্জটা কবে হলো এটা বলে রাখি, এখানে খুব ভালো করে মনে রাখবে, 1965 থেকে 1981 পর্যন্ত একটা নির্দিষ্ট বইয়ের জন্য দেওয়া হতো। ক্লিয়ার? এক্সেপশনাল কিন্তু বলে দিয়েছি পরবর্তীকালে 1996। ঠিক আছে, বাকি আরও ডিটেলস পরে আসবো। জাস্ট আবার একবার অনেক কিছু বলেছি, একবার রিভিশন করে দিই। জ্ঞানপীঠ খুব ভালো করে শুনে নাও, কবে দেওয়া ছিল? 1965। ওয়েল, কে দেয়? ইন্ডিয়ান জ্ঞানপীঠ দেয়। কত সালে ইন্ডিয়ান জ্ঞানপীঠ প্রতিষ্ঠিত হয়েছিল? 1961। সব এক একটা কোয়েশ্চেন, তোমাকে 4টা অপশান দিয়ে বলে কোনটা ভুল তথ্য, ঠিকগুলো জানার চেষ্টা করছি। এটা কি বলেছি? হাইয়েস্ট লিটারেচার অ্যাওয়ার্ড বা মোস্ট প্রেস্টিজিয়াস, ঠিক আছে, সম্মানজন। এটা যদি বলে হাইয়েস্ট ভ্যালুয়েবল, আনসার কিন্তু জ্ঞানপীঠ হবে না। এর কিন্তু কারণ আছে, আমার অ্যাওয়ার্ডের পার্ট 2 থাকবে হয়তো, ঠিক আছে, সেখানে কিন্তু হাইয়েস্ট ভ্যালুয়েবল চলে আসবে। হাইয়েস্ট ভ্যালুয়েবল বললে কিন্তু উত্তর আলাদা। এখানে আবার বলছি হাইয়েস্ট লিটারেচার বা মোস্ট প্রেস্টিজিয়াস যদি বলে জ্ঞানপীঠ। সেকেন্ড বললে সাহিত্য একাডেমি, বলে দিয়েছি প্রিভিয়াস কোশ্চেনে। এবার প্রেজেন্টলি কি 22 কনস্টিটিউশন ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ, ঠিক আছে, এই ভাষায় দেওয়া হয়। একজন রাইটারকে দেওয়া হয় এনি অফ দ্য ওয়ান ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে যে কোনো একটি ভাষায় অবদানের জন্য দেওয়া হচ্ছে, তার গুডউইল বা রেপুটেশনের জন্য একটা সার্টেন পিরিয়ডে। ওকে, কিন্তু এখন কে পেয়েছে 22 সালে? বলে দিলাম দামোদর মৌজো কঙ্কনি ল্যাঙ্গুয়েজ। এটা একটা কোয়েশ্চেন গেল। প্রথম কে পেয়েছিলেন? জি শঙ্কর কুরুপ ওডাকুঝাল বইয়ের জন্য মালায়ালাম ভাষায়। হলো এই যে চেঞ্জেসটা, যে একটি নির্দিষ্ট বইয়ের জন্য যে পেয়েছেন, এই যে চেঞ্জেসটা, এটা চেঞ্জ হলো কবে? 1981 হলো।
আরও পড়াশোনা করবো আমরা আস্তে আস্তে। ক্লিয়ার? আশা করি অনেক তথ্য পেয়েছো, অনেকটা ডিটেলস যেতে পেরেছি, একটা ক্লাস আস্তে আস্তে আমরা কিন্তু এগোবো। ক্লিয়ার? চলো ক্যারি অন। কলিঙ্গ অ্যাওয়ার্ড হয়েছে কলিঙ্গ অ্যাওয়ার্ড, এটা কোন অর্গানাইজেশন দেওয়া থাকে? খুব ছোট্ট দুটো তথ্য জানবো আমরা এখান থেকে। এটা দেয় কে? ইউনেস্কো। অনেকেই দেখেছো এই প্রশ্নটা পরীক্ষায় থাকে যে কলিঙ্গ অ্যাওয়ার্ড কে দেয়? ইউনেস্কো এই পুরস্কারটা দিয়ে থাকে। ক্লিয়ার? তো প্রথমে আসবে এই কলিঙ্গ অ্যাওয়ার্ড। একটু বলি, কলিঙ্গ অ্যাওয়ার্ড কবে প্রথম দেওয়া হয়? কবে প্রথম দেওয়া হয় এটা বলার আগে আমি বলি, কলিঙ্গ অ্যাওয়ার্ড এই যে ইউনেস্কো দিচ্ছে, কার সহযোগিতায় দেয়? কার সহযোগিতায় দেয়? কলিঙ্গ ফাউন্ডেশন অফ ওডিশা। কলিঙ্গ ফাউন্ডেশন অফ ওডিশা, অপটা লিখলাম না, কলিঙ্গ ফাউন্ডেশন অফ ওডিশা। এই কলিঙ্গ ফাউন্ডেশন অফ ওডিশার ফাউন্ডার কে? ফাউন্ডার কে? কলিঙ্গ ফাউন্ডেশন অফ ওডিশার ফাউন্ডার কে? তখন কিন্তু আনসার হবে কি? বিজু পট্টনায়েক। বিজু পট্টনায়েক। কলিঙ্গ ফাউন্ডেশন অফ ওডিশার ফাউন্ডেশনকে বিজু পট্টনায়েক। হয়েছে? এইবার হচ্ছে কলিঙ্গ অ্যাওয়ার্ড প্রথম কবে দেওয়া হয়েছিল, তাই তো? কলিঙ্গ অ্যাওয়ার্ড কবে দেওয়া হয়? 1952, 1952 সালে এই পুরস্কার দেওয়া হয়। ক্লিয়ার? কেন দেয়? এই কলিঙ্গ ফাউন্ডেশন কি? যে সায়েন্সের ক্ষেত্রে, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে একটু বলে রাখি, সায়েন্সটা কী ধরনের, মানে মডার্ন সায়েন্টিফিক কালচার এরকমও কিন্তু অপশান দিতে পারে। মডার্ন সায়েন্স দিতে পারে, সায়েন্স দিতে পারে, যেটা মানুষ তাড়াতাড়ি অ্যাকোয়ার করে, মানে আধুনিক কাজে যে সায়েন্স ব্যবহার করা হয়, মডার্ন সায়েন্স, তাকেও কিন্তু অপশানে থাকতে পারে। নর্মালি দেয় না কলিঙ্গ ফাউন্ডেশন। কী দেওয়া হয়? সায়েন্সে। তোমাকে যদি বলে কলিঙ্গ অ্যাওয়ার্ড গিভেন ইন হুইচ ফিল্ড? সায়েন্স, জার্নালিজম, মিউজিক, লিটারেচার। আনসার উইল বি সায়েন্স। এটাই মেন কথা। কে দেয়? ইউনেস্কো দেয় উইথ দ্য হেল্প অফ কলিঙ্গ ফাউন্ডেশন অফ ওডিশা। কলিঙ্গ ফাউন্ডেশন অফ ওডিশাকে ফাউন্ডার বিজু পট্টনায়ক। ঠিক আছে? আর কে দিচ্ছে? ইউনেস্কো। কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে? সায়েন্স। প্রথম কবে দেওয়া হয়? 1952, 1952। ক্লিয়ার? ছোটো ছোটো তথ্য। কারেন্ট অ্যাফেয়ার্স বেরোলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়াশোনা করব। ক্লিয়ার? যেটা বেরোবে সেটা পর্যন্ত নিজেরাও পড়তে থাকবে। ক্লিয়ার? পরবর্তীকালে আমরা অন্যান্য কোশ্চেনে আসবো, তখন জানতে পারবো। বিরাট কোয়েশ্চেন, রিসেন্ট এমটিএসে, সিএইচএসএল দুটোতেই এসেছিল এই কোয়েশ্চেনটা। দারুণ কোয়েশ্চেন। যে বলছে রেড ক্রস অন হাউ মেনি টাইমস নোবেল পিস প্রাইজ? কতবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন রেড ক্রস? রেড ক্রস একটা বিরাট অর্গানাইজেশন, ঠিক আছে? তারা কতবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন? আনসার বলে দিচ্ছি, 3 টাইমস। কতবার পেয়েছে? 3 টাইমস পেয়েছে। কি রেড ক্রস কি বলে রাখি, রেড ক্রস একটু লিখি। হঠাৎ করে নোবেল শান্তি পুরস্কার পেলই বা কেন? রেড ক্রসের অ্যাকচুয়াল স্ট্যাবলিশমেন্ট কিন্তু কবে? 1863, 1863। ঠিক আছে? 1863। বিভিন্ন সময় রেজলিউশন চেঞ্জ হয়। অ্যাকচুয়াল স্ট্যাবলিশমেন্ট হচ্ছে 1863। আর একটা কোয়েশ্চেন আসে, রেড ক্রসের হেডকোয়ার্টার কোথায়? ঠিক আছে? হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভায় এর হেডকোয়ার্টার। ঠিক আছে? রেড ক্রসের হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। মিটে গেল। হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ তোমার হচ্ছে রেড ক্রস? রেড ক্রসের কাজ কি? ঠিক আছে? আমি ছোট্ট করে লিখলাম কি, হিউম্যানিটেরিয়ান এড, মানে মানবিক সহযোগিতা করা। কখন কখন করছে? ইন টাইম অফ ওয়ার অর ডিজাস্টার। ওয়ান টাইম কখন? ওয়ার অর ডিজাস্টার, যুদ্ধ বা কোনো ডিজাস্টার হয়েছে সেই সময় যে মানবিক। কী ধরনের মানবিক সহযোগিতা স্যার? কী ধরনের? মেডিকেলি। ঠিক আছে? মেডিকেলি সহযোগিতা করা। ঠিক আছে? মানুষকে মেডিকেলি সহযোগিতা করছি, তার জন্য এই পুরস্কার কিন্তু দেওয়া হচ্ছে। আবার বলছি, রেড ক্রস 1863-তে প্রতিষ্ঠা হয়েছে, হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড।
হয়ে গেল অবজেক্টিভ হিউম্যানিটেরিয়ান এড, এটা তুমি অপশান পেতে পারো। কী ধরনের হিউম্যানিটেরিয়ান এড? কি মেডিকেলি। কেন মেডিকেলি? কখন সহযোগিতা করতে? ইন টাইম অফ ওয়ার অর ডিজাস্টার। ওকে, এই সময় এই সুন্দর কাজের জন্য এরা তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, 3 টাইমস। কবে কবে স্যার? তোমাকে পরীক্ষা দেবে, তুমি একটু হায়ার লেভেল পিএসসি মেন্স লাইনে গেছো, WBCS মেন্স দিতে গেছো, CGL দিতে গেছো, কি কোন সালে রেড ক্রস নোবেল পুরস্কার পায়নি বা নোবেল শান্তি পুরস্কার পায়নি? তাহলে কোন সালে পেয়েছে জানতে হবে, তাই তো? কবে? 1917 একটা সাল, 1944 44, 1963 তিনটে সাল, ঠিক আছে? 1917, 1944, 1963, 3 টাইমস ওরা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। বোঝা গেল? অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, মেডিকেলি হেল্প করছে ইন টাইম অফ ওয়ার অর ডিজাস্টার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীকালে রেড ক্রস সম্বন্ধে আরও ডিটেলস আমরা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চ্যাপ্টার যখন পড়বো জানতে পারবো আমরা, ঠিক আছে? চলো, পরেরটাও দেখো, ওয়ান টাইপ অফ সেমি কোশ্চেন, কেন দেয় বলে আমি দিয়ে রেখেছি। কি দেখো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওন নোবেল পিস প্রাইজ ইন হুইচ ইয়ার? ঠিক আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিরাট সংস্থা, যেমন রেড ক্রস তেমনই বলা হচ্ছে, এরা নোবেল শান্তি পুরস্কার কত সালে পেয়েছেন? দেখো কত সালে পেয়েছে, উত্তর বলে দিচ্ছি, 1977, 1977। চলো, এটা তো উত্তর জানলো, একটু জেনে নিই এদের সম্পর্কে, যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে তৈরি হয়েছিল। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৈরি হয় কবে? অ্যাকচুয়াল ফরমেশন 1961, 1961। তারপরে তোমাকে দেবে কি হেডকোয়ার্টার কোথায়? লন্ডন, ঠিক আছে? এগুলো কিন্তু জেনে রাখতে হবে, লন্ডন। ঠিক তারপরে দেবে কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অবজেক্ট কি? টু কিপ ওয়াচ, আমি কি বললাম? টু কিপ ওয়াচ কিসের ওপর? অন হিউম্যান রাইটস ভায়োলেশন, হিউম্যান রাইটস ভায়োলেশন ওয়ার্ল্ড ওয়াইড। আমি কেন লিখে করাচ্ছি, তাতে তোমাদের মনে থাকবে, ক্লিয়ার? এটা এই যে লেখালেখি জিনিসটা কিন্তু অভ্যাস করো, তাতে বেশি দিন মনে থাকবে, ক্লিয়ার? তো কি বললাম, 1961 এটা প্রতিষ্ঠিত হয়েছিল। হেডকোয়ার্টার কোথায়? লন্ডন। কি কাজ? ওয়াজ হিউম্যান রাইটস ভায়োলেশন ওয়ার্ল্ড ওয়াইড, আচ্ছা, WID, সরি, আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, সারা বিশ্ব জুড়ে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয় তার ওপর নজর রাখা, ক্লিয়ার? তো সারা বিশ্বের, আমাদের দেশে হলেও কিন্তু নজর রাখবে, সেটাকে যদি অন্য কাজ এফেক্ট করে, অন্য দেশের কোনো বাণিজ্য এফেক্ট করে, তাহলে কিন্তু এরা মানে পজিটিভলি একদম কিন্তু খুব ডিসিশান নেয়, ঠিক আছে, সেই দেশের এগেনস্টে। তো এই হচ্ছে কাজ, এই সুন্দর কাজের জন্য এরা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। কত সালে বলে দিয়েছি? 1977, 1977 সালে, ক্লিয়ার? কেন আমি এগুলো বলছি? 4টে অপশান দিয়ে বললো কোনটি রেড ক্রস সম্বন্ধে ভুল তথ্য, কোনটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্পর্কে ভুল তথ্য, সেখানে দিয়ে দিল এই স্ট্যাবলিশমেন্ট ইয়ার, হেডকোয়ার্টার, অবজেক্টিভ, আর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এত সালে। তাই যে কোনো একটা তথ্য অমিল করে দেবে, দিয়ে বলে কোনটা ভুল তথ্য। এই জন্যই জিকের এই তথ্যগুলো কিন্তু আমার সঙ্গে সঙ্গে এইগুলো কিন্তু প্র্যাকটিস করো। আবার বলছি, যখনই জিকের কোনো কোয়েশ্চেন, যে চ্যাপ্টারইও, সেটাকে পড়ার একটু চেষ্টা করো। আমি এটাই আমার মেন উদ্দেশ্য, কিন্তু এইটাই এই ক্লাসটা। ওকে, চলো ক্যারি অন। দুরন্ত কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, পড়ে একদম কনফার্ম ধরে নাও এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, যে নোবেল প্রাইজ অফ ইকোনমিক্স ফার্স্ট টাইম গিভেন ইন হুইচ ইয়ার? ঠিক আছে, নোবেল প্রাইজ অফ ইকোনমিক্স ফার্স্ট টাইম গিভেন ইন হুইচ ইয়ার? একটু বলি আগে, নোবেল প্রাইজ অফ ইকোনমিক্স যখন নোবেল প্রাইজ দেওয়া স্টার্ট হয় 1901, তখন কিন্তু ইকোনমিক্স নোবেল প্রাইজ প্রথম দেওয়া হয়েছিল 1901 সালে, ঠিক আছে? তখন কিন্তু এই আমাদের ইকোনমিক্স সাবজেক্টটাই দেওয়া হতো না, ক্লিয়ার? পরবর্তীকালে ইকোনমিক্স সাবজেক্টটা অ্যাড হয়। কি হয়? বিভিন্ন সময় বিভিন্ন স্পেলিং দেবে, লেখো সেব্রিগেস রিক্স ব্যাংক, SVERIGIES RIKS, ওকে, রিক্স ব্যাংক।
একটি ব্যাংক, এরা এদের অ্যানিভার্সারি উপলক্ষে ইকোনমিক্যাল সায়েন্স, কি বললাম, ইকোনমিক্যাল সায়েন্স এই সাবজেক্টটা নোবেল, যাকে ইকোনমিক্স বলা হয় অ্যাকচুয়ালি, ইকোনমিক সাবজেক্টটাকে নোবেলে অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা করেন। কেন পরিকল্পনা? এরা বিপুল পরিমাণের অর্থ নোবেল একাডেমিতে ডোনেট করেছিলেন, এবং যখন ডোনেট করলেন তখন প্ল্যানিং করলো যে ইকোনমিক্স সাবজেক্টটাকে নোবেলে অন্তর্ভুক্ত করা হোক। কি 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 কোয়েশ্চেন প্রথমে দিতে পারে, কি কবে প্ল্যানিং হলো, তাই তো আমি প্ল্যান বলে লিখলাম 1967। তোমাকে যে বলে ইকোনমিক সাবজেক্টটা কে অ্যাড করেছিল, সেভরিগেস রিক্স ব্যাংক। ওকে, এটা একটা কোয়েশ্চেন হয়ে গেল। কবে এটা প্ল্যান করেছিল, 1967, 1967। কবে এটা অ্যাড হয়েছিল, দিস ওয়াজ অ্যাড 1968। তাহলে তোমাকে যদি বলে নোবেল প্রাইজ অফ ইকোনমিক্স ইনস্টিটিউট বা ফর্মড কবে হয়েছিল, 1968 হলো। এবার যদি বলে ফার্স্ট অ্যাওয়ার্ডেড, প্রথম কবে দেওয়া হয়েছিল, 1969, 1969। দেখতে পাচ্ছ আনসার এখানে 1960 কি বলেছে, ফার্স্ট টাইম গিভেন বলেছে, তার মানে কি 1969, ঠিক আছে, 1969 সালে। কি বলেছে ভালো করে দেখবে, প্ল্যানিং বললে 67, অ্যাডেড বললে 68, ওকে, আর কি 69 হচ্ছে প্রথম দেওয়া হয়েছিল। ভারত থেকে তো সবাই জানো অমর্ত্য সেন পেয়েছিলেন 1998 ফর ওয়েলফেয়ার ইকোনমিক্স, আমি বলে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এবার একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড নোন অ্যাজ সেভরিগেস রিক্স প্রাইজ, এই কোয়েশ্চেন কিন্তু বহু পরীক্ষায় আজকাল আসছে, তখনই কিন্তু আনসার হবে নোবেল প্রাইজ অফ ইকোনমিক্স অলসো নোন অ্যাজ কি, সেভরিগেস রিক্স প্রাইজ। ঠিক আছে, এইটার ব্যাংকের জায়গায় কী বলে দিলাম, সেভরিগেস রিক্স প্রাইজ। তাহলে কিন্তু পরীক্ষায় খুব আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড নোন অ্যাজ সেভরিগেস রিক্স প্রাইজ, দেন আনসার হবে কি নোবেল প্রাইজ অফ ইকোনমিক্স অলসো নোন অ্যাজ কি, সেভরিগেস রিক্স প্রাইজ। বুঝতে পারলাম, এগুলো কিন্তু পরিষ্কার। ঠিক আছে, হোমওয়ার্ক প্রথম কে পেয়েছিল দেখি, কে বলতে পারে, কমেন্টে লিখতে হবে। তাই যে প্রথম নোবেল প্রাইজ অফ ইকোনমিক্স ওয়ার্ল্ড বললাম, ইন্ডিয়া তো সবাই জানি অমর্ত্য সেন, ওকে, প্রথম নোবেল প্রাইজ অফ ইকোনমিক্স। ওকে, আমি তাও বলে দিচ্ছি দুজনকার কান্ট্রি বলে দিচ্ছি, একজন নরওয়ে, ঠিক আছে, একজন নেদারল্যান্ড। ওকে, আমি কান্ট্রি বললাম, বাকিটা আশা করি জানবো, কেন পরের ক্লাসে আমি দেখবো কজন, আমি কিন্তু দেখতে থাকবো। তো এগুলো কিন্তু লিখতে হবে। হ্যাঁ, আমি তো এক্ষুনি বলে দিতে পারি, কিন্তু এটা পড়তে গেলে আরও কিছু জানতে পারবে। উদ্দেশ্য কি, আমরা তো অভ্যাস, আমরা তো জানতে চাইবো। ক্লিয়ার? তো এই বিষয়টা দেখি তোমাদের মধ্যে প্রশ্ন, তাহলে প্রথম কে পেয়েছে দেখি, তাহলে আরও কিছু যদি তথ্য জানা যায় তাদের যারা পেয়েছেন তাদের সম্বন্ধে কিছু তথ্য, মানে কেন পেয়েছেন, কি রিসার্চ দিতে পারে, কোন পরীক্ষাতে একটু WBCS মেন্স দিতে যাচ্ছ, যারা CGL দিতে, BSc মিসলেনিয়াস দিতে যাচ্ছে, তারা একটু এগুলো নিয়ে রিসার্চ করো। ঠিক আছে, কারণ আমার 15 কোয়েশ্চেন হয়েছে, আরও বাকি। চলো ক্যারি অন, পরের কোয়েশ্চেন। যেখানে অসুবিধা হবে জানাবে, কেন রক্তে মাংসা করা মানুষ সবাই আমরা, তাই তো, তো প্রবলেম থাকলে কিন্তু জানাবে। শান্তিস্বরূপ ভট্টনাগর অ্যাওয়ার্ড গিভেন অন হুইচ ফিল্ড, ওকে, এটাও কিন্তু আনসার কিন্তু সায়েন্স। শান্তিস্বরূপ ভট্টনাগর অ্যাওয়ার্ড, এটা কোন ক্ষেত্রের সাথে যুক্ত, এটা সায়েন্স। এটাও তোমাকে যদি বলে কোন ধরনের, এটাও মডার্ন সায়েন্স অপশানে থাকতে পারে। ক্লিয়ার? শান্তিস্বরূপ ভট্টনাগর হলো। এবার একটু বলে রাখি যে শান্তিস্বরূপ ভট্টনাগর বা তোমার হচ্ছে কত সালে দেওয়া হয়েছিল, জাস্ট এইটুকুনি আসে, এটার অ্যাকচুয়ালি আসে এটা তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কোন ক্ষেত্র কবে, আর এটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এবং কে দেয়, CSIR। ওকে, এটা প্রেজেন্ট করে CSIR। ওকে, তো বাড়িতে একটু CSIR সম্বন্ধে পড়ে নাও, কবে এস্টাবলিশমেন্ট অমুক তমুক একটু দেখে নিতে পারি। তো আবার বলছি, এখান থেকে মেনলি আসবে CA, যখন CA অ্যানাউন্সড হবে আমি ডেফিনেটলি করাবো। ঠিক আছে, যে অ্যাবাউট শান্তিস্বরূপ ভট্টনাগর অনেকজন পায়, মানে সায়েন্স বলতে শুধু সায়েন্স একটা নয়, সেটা তোমাকে হতে পারে ওশান সায়েন্স, হতে পারে ম্যাথামেটিক্স, হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যা সায়েন্সের বিষয় আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স, সমস্ত কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, এবং আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা ক্যাটেগরিতে পায়। তো যখন পাবে তাদের নামগুলোকে আমরা অন্যভাবে মুখস্থ করার উপায় আমরা জানবো। ক্লিয়ার? তো আপাতত বলে রাখলাম শান্তিস্বরূপ কি মেনলি সায়েন্সে দেওয়া হয়, কবে থেকে দেওয়া হয়, 58, কে দেয়, CSIR, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, ভবিষ্যতে আমরা পড়বো। ক্লিয়ার? বোঝাতে পারলাম? চলে যাও পরেরটায়। আচ্ছা, খুব সুন্দর পুরস্কার দেখতে পাচ্ছ,
আমরা স্পোর্টসের অনেকগুলো কোয়েশ্চেন পেলাম স্পোর্টস অ্যাওয়ার্ডে, যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড, এখানে অ্যাওয়ার্ড বানানটা একটু এটা আসেনি, হ্যাঁ, অ্যাওয়ার্ড ইজ গিভেন টু স্পোর্টস কোচেস, খেলাধুলার কোচেদের কোন পুরস্কার দেওয়া হয়। আমরা অলরেডি মেজর পড়ে ফেলেছি, এই অর্জুন পুরস্কার পড়ে ফেলেছি, অলরেডি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পড়ে ফেলেছি, এই দুটো তার মানে এই দুটোর মধ্যে কোনোটা নয়, তাই তো? তাহলে উত্তর এই দুটোর মধ্যে। তো গুরু দ্রোণা, তো এখান থেকে তো বোঝাই যাচ্ছে কি আনসার হবে, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। আর ধ্যানচাঁদ কি বলে দিচ্ছি আমি, তাহলে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কাদের দেওয়া হয়, স্পোর্টস কোচেদের দেওয়া হয়। ক্লিয়ার? শুধু গায়েতে লিখে রাখতে হবে যে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কবে প্রথম দেওয়া হয়েছিল, তাই তো? দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কবে দেওয়া ছিল, 1985, 1985 সালে প্রথম দেওয়া হয়েছিল। এবার একটু খেলা বলে রাখি, আগে আবার সেই প্রাইজ ভ্যালুতে এলাম, ঠিক আছে? এই প্রাইজ ভ্যালু কিন্তু খুব দিচ্ছে প্রিভিয়াস আর প্রেজেন্ট, ওকে? এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পিআরভি মানে প্রিভিয়াস, দুটো ক্যাটাগরি করলাম। প্রিভিয়াসে ছিল হচ্ছে 5 লাখ, 5 লক্ষ টাকা দেওয়া হতো। এইবারে এইটার প্রেজেন্টটাকে দুটো ক্যাটেগরিতে ভাগ করে দিয়েছে, ঠিক আছে? দুটো ক্যাটেগরি। আবার বলছি 1985-এ প্রথম দেওয়া হতো, সেখান থেকে প্রিভিয়াস কাদের দেওয়া হয়, স্পোর্টস কোচেস। এখন ক্যাটেগরিটাকে দুটো ভাগে ভাগ করেছে, কি প্রেজেন্ট ক্যাটেগরি, প্রিভিয়াস ক্যাটেগরি। প্রেজেন্টের দুটো ভাগ কি, এখন রেগুলার, কি এটা হচ্ছে কি রেগুলার ক্যাটেগরি, আর একটা কি ক্যাটেগরি থাকবে, এটা হচ্ছে কি লাইফ টাইম অ্যাচিভমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট হলো, দুটো ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। রেগুলার ক্যাটেগরিতে যারা পাবেন তারা পাবেন কত, 10 লাখ, 10 লক্ষ টাকা। আর যারা লাইফ টাইম অ্যাচিভমেন্টে পাবেন তারা পাবেন কত, 15 লাখ, 15 লক্ষ টাকা। ক্লিয়ার? আর প্রিভিয়াসে দেওয়া তো ওসব ভাগ ছিল না, ঠিক আছে, 5 লক্ষ টাকা দেওয়া হতো। ক্লিয়ার? এবং কাদেরকে দেওয়া হয়, স্পোর্টস কোচেদের দেওয়া হয়। এই হচ্ছে তথ্য। কারেন্ট অ্যাফেয়ার্স বেরোলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো আমরা, হ্যাঁ। রয়েছে কি এখানে একটা অপশান দেখতে পাচ্ছি আমরা, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, এটা সম্বন্ধে আমরা জানি না। তখন আমরা অর্জুন পড়েছি, মেজর ধ্যানচাঁদ, ধ্যানচাঁদ স্যার একই না, ব্যক্তি একই, ব্যক্তির বিষয়টা একই, কিন্তু অ্যাওয়ার্ডের ক্যাটেগরি আলাদা। এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, আবার রিপিশন দিয়ে দিলাম, এটা হচ্ছে হাইয়েস্ট ফার্স্ট স্পোর্টস অ্যাওয়ার্ড, এটা হচ্ছে কোচেদের দেওয়া হয়। এটা কি ধ্যানচাঁদ, অনলি ধ্যানচাঁদ, যেটা দেওয়া হয়েছিল প্রথম 2002, ঠিক আছে, 2002 সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয়, 2002। কাদের, এটা বলে রাখি, এটা হচ্ছে হাইয়েস্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট, ওকে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইন স্পোর্টস। খুব ভালো করে দেখবে কি দিয়েছে পরীক্ষায়। যদি বলে হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড মেজর ধ্যানচাঁদ, যদি বলে সেকেন্ড হাইয়েস্ট অর্জুন অ্যাওয়ার্ড, যদি বলে কোচেদের কোনটা দেওয়া হয়, মিটে গেল এটা দ্রোণাচার্য। যদি বলে হাইয়েস্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন স্পোর্টস, লাইফ টাইম মানে সারা জীবনের স্বীকৃতিস্বরূপ সবচেয়ে বড় কোনটা, তখন হয়ে যাবে ধ্যানচাঁদ। ক্লিয়ার? 10 লক্ষ টাকা। আগে দেওয়া হতো কত, এটার ক্ষেত্রেও বলে রাখি, প্রিভিয়াস ছিল 5 লাখ, এখন প্রেজেন্ট হয়ে গেছে কত, আচ্ছা 10 লাখ, 10 লক্ষ টাকা। ক্লিয়ার? এর কোনো ভাগ নেই। বোঝাতে পারলাম তিনটে। আবার বলছি, 4টে অ্যাওয়ার্ডই কিন্তু পরীক্ষায় আসে। অর্জুন সেকেন্ড হাইয়েস্ট, মেজর ধ্যানচাঁদ হাইয়েস্ট, দ্রোণাচার্য কোচেদের। আর যদি বলে হাইয়েস্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইন স্পোর্টস, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড কবে দেওয়া ছিল, 2002। বারবার বললাম প্রাইজ ভ্যালু প্রিভিয়াস 5 লাখ, প্রেজেন্ট 10 লাখ। আশা করি বোঝাতে পেরেছি। আরও ডিটেলস প্রথমকে পেয়েছে না পেয়েছে অনেক কোয়েশ্চেন থাকতে পারে, অনেক কোয়েশ্চেন আছে, কিন্তু আমি তো পারবো না একটা ক্লাসে, আস্তে আস্তে আমরা এগোবো, ঠিক আছে? ফার্স্ট ইন্ডিয়ান নোবেল প্রাইজ উইনার ইন ফিজিক্স, খুব সোজা কোয়েশ্চেন, ঝট করে শেষ করে দেবো আমরা, ঠিক আছে? কি আনসার, কি ইন্ডিয়ান বলেছে কিন্তু, হ্যাঁ, কিসে পেয়েছে, ফিজিক্স। কে, সবাই জানে এটা উত্তর, কে, সিভি রমন। ওকে, কত সাল, 1930, 1930। ওকে, কোন ফিজিক্স হলো কোন, মানে কন্ট্রিবিউশন কি, স্ক্যাটারিং অফ লাইট। ওকে, স্ক্যাটারিং অফ লাইট, ওকে, যেটাকে মানে আমরা লোকালি ভালোবেসে কি বলি, রমন এফেক্ট। অ্যাকচুয়াল কিন্তু অপশানে কিন্তু স্ক্যাটারিং অফ লাইট থাকবে। ক্লিয়ার? একদম নর্মাল কোনো পরীক্ষা খুব সোজা কোয়েশ্চেন হলে তোমার হচ্ছে রমন এফেক্ট অপশান থাকবে।
রমন এফেক্ট অপশান থাকবে। ওকে, আবার বলছি, ফিজিক্স কে পেয়েছিলেন? সিভি রমন পেয়েছিলেন 1930, স্ক্যাটারিং অফ লাইট রমন এফেক্টের জন্য পেয়েছিলেন। ওকে, খুব সোজা কোয়েশ্চেন, এটা ডিটেলস কিছু নেই। বাকিরা তোমার হচ্ছে সালগুলো পড়বে, নোবেল প্রাইজ এটা একটু ভালো করে দেখো, হোমওয়ার্ক দিলাম। সেটা হচ্ছে কি, ভারত থেকে কারা নোবেল প্রাইজ পেয়েছেন, কোন কোন ক্যাটেগরি, তাদের কন্ট্রিবিউশন, অবশ্যই কন্ট্রিবিউশনগুলো রিভিশন দাও, কারণ এটা আমাদের রিভিশন ক্লাস চলছে, সামনে প্রচুর পরীক্ষা, আমি বলে দিচ্ছি এই জায়গাগুলো পড়ো। ক্লিয়ার? একদম কনফার্ম কমন পাবে কিন্তু কোয়েশ্চেনগুলো। ওকে, চলো পরে কোয়েশ্চেন। ওর অসম্ভব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেন্ট্রালে এসছে, প্লাস WBCS মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, প্লাস সামনে কিন্তু PSC মিসলেনিয়াস ক্লার্কশিপ। কেন এই ধরনের কোয়েশ্চেন দেবে? এটা একটু কঠিন কোয়েশ্চেন। কেন দেবে? কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, তো একটু আধুনিক কোয়েশ্চেনই কিন্তু দেবে। দেখো, আবার যেটা এনভায়রনমেন্ট রিলেটেড আবার বিষয়, তাহলে তো আগেই আসবে। বলছে কোন পুরস্কারকে নোবেল প্রাইজ অফ ওয়াটার বলা হয়? ঠিক আছে, নোবেল প্রাইজ অফ ওয়াটার কোন পুরস্কারকে বলা হয়? ঠিক আছে, আমি আগে আনসার বলি, স্টকহোম ওয়াটার প্রাইজ। ওকে, স্টকহোম ওয়াটার প্রাইজকে নোবেল প্রাইজ অফ ওয়াটার বলা হয়। ঠিক আছে, তো এই স্টকহোম ওয়াটার প্রাইজ কবে থেকে দেওয়া হয়? 1991 থেকে দেওয়া হয়, 1991 সাল থেকে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয় নিশ্চয়ই আর বলতে হবে না, স্টকহোম, সুইডেনের স্টকহোম বলেই দেওয়া হচ্ছে, স্টকহোম ওয়াটার প্রাইজ বলেই দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে বিষয়, স্টকহোম ওয়াটার প্রাইজ 1991 কেন দেওয়া হচ্ছে স্যার? তাহলে কি, এটা তো নর্মালি বলতে পারবে কি, ওয়াটার কনজারভেশন। কি? ওয়াটার কনজারভেশন, ঠিক আছে, জল সংরক্ষণের ওপর বা পরিবেশ দূষণের ওপর, জলের দূষণ রোধের ওপর যারা কাজ করেন তাদের কি দেওয়া হয়, তাই তো? মেনলি হচ্ছে ওয়াটার কনজারভেশনের ওপর যারা রুলস রেগুলেশনস আইডিয়া তৈরি করেন তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। দ্যাটস ইট, কিচ্ছু আর কিছু না। এটা খুব টেরিফিক কোয়েশ্চেন যে নোবেল প্রাইজ অফ ওয়াটার কাকে বলা হয়? স্টকহোম ওয়াটার প্রাইজকে বলা হয়। 1991 দেওয়া হয়। ঠিক আছে, ওয়াটার কনজারভেশনের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এইখানে আমি একটা কথা শুধু বলবো, ভারত থেকে একজন পেয়েছিলেন ইন 2015, 2015 পেয়েছিলেন। এখানে একটা কোয়েশ্চেন লুকিয়ে আছে, তাই আমি বলে রাখি, খুব সুন্দর জিকের কোয়েশ্চেন। 2015 কে পেয়েছিলেন? রাজেন্দ্র সিং। কে পেয়েছিলেন? রাজেন্দ্র সিং পেয়েছিলেন 2015। তো এটা পরীক্ষা আসবে স্যার, রাজেন্দ্র সিং সেই 2015? না, আসবে কি, কাকে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বলা হয়? ওয়াটারম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে, ওয়াটারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তাহলে আনসার উইল বি রাজেন্দ্র সিং। অসম্ভব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এরকম কিন্তু কোয়েশ্চেনগুলো একটু ফলো করা যায়। ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া, এনভায়রনমেন্ট অফ ইন্ডিয়া, অনেক কিছু আমরা এরকম দেখতে পাই। তাহলে কাকে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বলা হয়? রাজেন্দ্র সিং। তিনি এই স্টকহোম ওয়াটার প্রাইজ পেয়েছিলেন 2015। ওয়েল, জানতে পারলাম, দেখতে পেলাম, বোঝা গেছে। আর ওয়াটার কনজারভেশনের জন্য দেওয়া হয়, এনাফ। ওকে, আর জানো দেখি, সিএ অ্যানাউন্সড হলে আমরা পড়বো, তাই তো? 2023 আমরা দেখতে চাই কমেন্টে। 23 পড়াশোনা করেছো কিনা আমি দেখবো। হ্যাঁ, 2023 আমি চাইলেই বলতে পারি, কিন্তু একটু তোমাদের থেকে জানতে চাইছি যে 23-এ কে পেয়েছেন। ক্লিয়ার? দেখা যাক তোমরা পড়াশোনা করলে কিনা। পরীক্ষা, এই যে রিভিশন ক্লাসের উদ্দেশ্য, যে সত্যিই কি আমরা পরে পরীক্ষা দিতে যাচ্ছি? পরীক্ষা তো সবাই দেয়, পড়াশোনাটা, আসল পড়াশোনা করে যেতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, এবং আজকের আমার শেষ কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন এবং শেষ কোয়েশ্চেন, যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাওয়ার্ডস ইজ গিভেন বাই মধ্যপ্রদেশ গভর্নমেন্ট? এর মধ্যে কোনটি মধ্যপ্রদেশ সরকার দিয়ে থাকে? ক্লিয়ার? তো আনসার কি, অল অফ দিস, এগুলো সবকটাই কিন্তু মধ্যপ্রদেশ গভর্নমেন্ট দিয়ে থাকে, সবকটা। এইগুলোর ক্ষেত্রে আমি বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা কার ফিল্ড, এটা খুব পরীক্ষায় আসে। নয় কোন সরকার দেয়, সালটাল এটার চাপ নিতে হবে না, দেবে না। পৃথিবীর সব পুরস্কার যদি এখন সাল মুখস্থ করি, সম্ভব নয়। তো এগুলো ওই যে বললাম, কতগুলো তুমি সলিড জিনিস করতে পারলে, এটাকেই পড়াশোনা বলে। ওকে, তো মধ্যপ্রদেশ সরকার কোনটা দেয় আমরা জানতে পারলাম। এবারে ফিল্ডগুলো আমি বলছি, একটু খেয়াল রাখবে। ওকে, তানসেন সম্মান কিসের জন্য? মিউজিক। ওকে,
মানে কি কোন ধরনের মিউজিক? ডিজে? একদম নয়, ক্লাসিক্যাল মিউজিক। ঠিক আছে, ক্লাসিক্যাল মিউজিকের জন্য দেওয়া হয়। ঠিক আছে, ক্লাসিক্যাল মিউজিক হতে পারে। আচ্ছা, কালিদাস সম্মান কি? আমি শুধু একটা ক্যাটেগরি লিখলাম, আর্টস। আর্টস মানে এখানে কিন্তু কালিদাসের মধ্যে আর্টস থাকবে, লিটারেচারে কেউ পেতে পারেন। ঠিক আছে, আর এই যে মিউজিকের মধ্যে কিন্তু ভোকালিস্ট থাকতে পারেন, ভালো করে বোঝে নাও, ভোকালিস্ট থাকতে পারেন। একটু আবার আসছি তানসেনে, ভোকালিস্ট থাকতে পারেন, কোনো ইনস্ট্রুমেন্টাল থাকতে পারে, ইনস্ট্রুমেন্ট মিউজিশিয়ান, ঠিক আছে, সেতার আর্টিস্ট, সরোদ আর্টিস্ট, এরকমও তার থাকতে পারে। ওকে, আর কালিদাস সম্মানের ক্ষেত্রে কি আর্টস লিটারেচার। আর্টস লিটারেচার মানে আর্টস মানে সেটা প্লাস্টিক আর্টস মানে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, এই সমস্ত বিষয় থাকতে পারে। লিটারেচারের বিষয় থাকতে পারে। থিয়েটার, ঠিক আছে, আমি লিখলাম কি থিয়েটার, THET লিখলাম, হ্যাঁ, সময়কল্প, থিয়েটার। ওকে, নাটক ক্ষেত্রে অবদানের জন্য পেতে পারেন। ওকে, আর ইকবাল সম্মান এটাও মধ্যপ্রদেশ দেয়, ঠিক আছে, ফর উর্দু লিটারেচার। কি বললাম? উর্দু লিটারেচারের জন্য দিয়ে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স বেরোলে আস্তে আস্তে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখা, এই যে হঠাৎ করে দেখতে পেলাম কালকে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সে এই ইকবাল সম্মান অ্যানাউন্স হয়েছে, তুমি পুরস্কারটা যদি একটু না জানো তাহলে আনন্দ পাবে না, তো সবই মনে হবে বাদ দিয়ে দিই। তো এই বিষয়টা তো এরকম নয়। তো মনে থাকবে মধ্যপ্রদেশ সরকার 3টে দেয় প্রশ্ন, এটাই সাধারণত আসে বা এই ফিল্ডগুলো আসে। ক্লিয়ার? বাকিটা একটু পড়াশোনা করো, আমি আরও ক্লাস নেব। তো এটা আমাদের ফার্স্ট ক্লাস আমার সাথে, তো খুব ভালো করে পড়াশোনা করো, সামনে তোমাদের জন্য খুব ভালো পথ, 6000 ক্লার্কশিপ, তোমরা ভালো করে পড়াশোনা করো। BCS আসছে, PSC মিসলেনিয়াস প্লাস সেন্ট্রালের লিস্ট রয়েছে, টার্গেট করো, আমাদের একটা পেতেই হবে। ওকে, পেতেই হবে নেক্সট ইয়ারের মধ্যে। ক্লিয়ার? তার জন্য একটা টপিক আমরা আলোচনা করলাম, অল অ্যাওয়ার্ডস। আরও অ্যাওয়ার্ডস থাকবে, আরও অনেক কিছু আছে, একটা ক্লাস হয়তো সব পারলাম না। ভালো থেকো, ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।